হ্যালো বন্ধুরা, এই গল্পটি একটু ছোট, তবে এখানে সকল পর্ব একসাথে দেওয়া আছে। আশা করি এই গল্পটি সবার ভালো লাগবে। তুমি কান্না করছো? কই না তো। আপনি এত রাতে ছাদে কেন? ঘুমননি? তুমি যতক্ষণ এখানে থাকবে আমি ঠিক ততক্ষণই এখানে থাকবো। দেখছেন না শীষের বাতাস বইছে, আপনার ঠান্ডা লেগে যাবে। তাই বুঝি আমার ঠান্ডা লেগে যাবে আর তোমার কিছু হবে না, তাই না? ভুলে যাচ্ছেন এটা আমার বাড়ির ছাদ। এখানে থাকা আলো বাতাস সবগুলোর সাথে আমার সুন্দর একটা ভাব আছে, তাই তারা আমার কোনো ক্ষতি করবে না। আমিও তাদের সাথে ভাব জমাবো। আপনি সবকিছুতে এমন জেদ ধরেন কেন? সব কিছুতে জেদ ধরি না তো আমি। আমি শুধু সেই বিষয়ে জেদ ধরি যে বিষয়ে তুমি আছো। কেন? জানি না, তবে তোমার সাথে থাকতে আমার ভালো লাগে। তোমার সাথে কথা না বললে আমার দম আটকে যাবার উপক্রম হয়। কিন্তু কেন? সেটাও জানি না, তবে তোমার আব্বু বলেছিল এটা তোমার প্রতি আমার ভালোবাসা। আপনি এসব বিশ্বাস করেন? হ্যাঁ, কেন? তোমার মনে তেমন কোনো অনুভূতি নেই আমার জন্য? সারা বছর এভাবে ক্লাসে এসে ঘুমাবে আর পরীক্ষার সময় খারাপ রেজাল্ট করবে, আর সব দোষ শিক্ষকদের হবে। সরি স্যার, এমনটা আর হবে না। নাম কি তোমার? পিয়াস। রেজাল্ট কি? সামন থেকে একজন ছেলে বলল। স্যার, দেখেই বুঝতে পারছেন না? চারপাশে দেখে লিখে পাশ করেছে। ছেলেটির কথা সবাই হাসতে শুরু করলো। আরিশ এতক্ষণ খাতায় আঁকিবুকি করছিল। সবার হাসির কারণ জানতে ছেলেদের সিরিয়ালের পেছনে তাকাইতে এসে আমাকে দেখতে পেল। সাথে বসে থাকা মেয়েটিকে সে বলল, আসার সময় আজ একেই থাপ্পড় দিয়েছিলাম। এই ছেলেটাই আমায় প্রপোজ করেছিল। স্যার কিছুক্ষণ সকলের সাথে তাল মিলিয়ে হাসলো। এরপর সবাইকে চুপ করে দিয়ে বলল, আচ্ছা বাদ দাও, বাসা কোথায়? আমি যখন ভয়ে ভয়ে বাসার ঠিকানা বলবো, তখন স্যার আবার আমার দিকে একটা তাচ্ছিলের বাক্য ছুড়ে দিল। এত দূর থেকে এখানে শুধু ঘুমাতে আসো? আবার ক্লাসে হাসাহাসি রোল পড়ে গেল। এখানে যাদের দেখছো তারা সবাই খুব ভালো শিক্ষার্থী, এদের সাথে পাল্লা দিতে পারবে? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আচ্ছা ঠিক আছে, দেখবো কেমনে পারো। এখন বসো। আরিশ কয়েকবার আমার দিকে তাকালো, কিন্তু আমি যে মাথা নিচু করে বসেছি আর মাথায় তুলেনি। স্যার চলে যাওয়ার পরে সবাই সবার সাথে পরিচিত হচ্ছে, বন্ধুত্ব করছে, কিন্তু আমি তো আমার জায়গাতে মাথা নিচু করে বসে আছি। সবার মূল লক্ষ্য আরিশপার সাথে বন্ধুত্ব করা। মেয়েটি যেমন সুন্দর তেমন সুশীল, হিজাব আর বোরকায় নিজেকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আরিশপা তার সদ্য হওয়া বান্ধবীকে জিজ্ঞেস করলো, আচ্ছা, ওই ছেলেটার নাম কি বলছিল? আমি তো ঠিক করে শুনিনি, তবে পিয়াস না কি যেন একটা বলেছিল। ও আচ্ছা, সবাইকে এড়িয়ে আরিশপা আমার কাছে আসলো। পিয়াস। আমি দুই হাতে চোখ মুছে মাথা তুললাম। আরিশপা খেয়াল করলো আমার চোখ লাল হয়ে আছে। আমি তখন থেকে কান্না করছি। তুমি কান্না করছিলে? আমি এবার আরো ভালো করে চোখ মুছে মাথা নাড়িয়ে না বললাম। তোমার চোখ তাহলে লাল হয়ে আছে কেন? সেই সময় রাফি আরিফের সাথে কথা বলার জন্য আমাদের কাছে আসে, কিন্তু এসে যা দেখলো যে আমার চোখ লাল আর আরিফা আমার কান্নার কারণ জানতে চাচ্ছে, তখন সে সারা ক্লাসে জোরে জোরে বলল, সবাই দেখ, এই হ্যাবলাকান্ত কেঁদে কেঁদে পুরো ক্লাস সাগর বানিয়ে দিয়েছে। কেউ তাড়াতাড়ি একটা নৌকা নিয়ে আয়, নয়তো আমরা সবাই ডুবে মারা যাব এখানে। আবারও হাসির রোল পড়ে গেল। কয়েকজন মোবাইল বের করে সেটা আবার ভিডিও করতে লাগলো। বিষয়টা আরিফার খুব খারাপ লাগলো। এটার জন্য সে নিজেকে দায়ী করছে। সে তার কাছে না গেলে তাকে এসব কথা শুনতে হতো না, তাই সে তার জায়গায় ফিরে এসে ব্যাগ নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। মেয়েটি পড়ালেখায় যেমন মেধাবী, রাগেও তেমন সবার উপরে, কিন্তু মনটা একেবারেই কোমলমতি। আরিফা ক্লাস থেকে চলে যেতে পুরো ক্লাসে একটা থমথমে ভাব চলে আসলো। একজন অন্যজনকে বলছে, আরিফা হঠাৎ করে এভাবে চলে আসলে কেন? কিন্তু উত্তর কারো কাছে নেই। সেদিন প্রথম দিন থাকায় একটু পরেই কলেজ ছুটি হয়ে যায়। এরপর প্রায় এক সপ্তাহ আমি আর কলেজে যাইনি। এক সপ্তাহ পর আজ আবার কলেজে গিয়ে পা রাখলাম। ভেতরে আসতে আমার চোখ পড়ল সেদিনের সিনিয়র মেয়েগুলোর দিকে। আমি গুটি গুটি প্রায় তাদের থেকে কিছুটা দূরত্ব রেখে নিজের ক্লাসের দিকে যাচ্ছি। হঠাৎ আমি শুনতে পেলাম, এই ভাবলাকান্ত, এভাবে লুকিয়ে কই যাও? এদিকে আসো। আমি শুনে যেন শুনতে পাই না। আমি আবার হাঁটতে শুরু করলাম। কি রে, তোকে ডাকছি, শুনতে পারিসনি? আমি এবার পিছনে ফিরে তাকালাম। আমায় ডাকছেন? হ্যাঁ স্যার, আমরা আপনাকেই ডেকেছি। আপনার কি খুব তাড়া আছে? আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। কি বলতে গিয়ে কি বলবো, পরে আবার প্রথম দিনের মতো কিছু ঘটেও যেতে পারে, তাই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কি হলো স্যার, কথা বলছেন না কেন? আরিফা দূর থেকে লক্ষ্য করলো আমি আজ আবার সিনিয়রদের খপ্পরে পড়েছি।
তাই সে তাড়াতাড়ি করে এসে আমার পাশে দাঁড়ালো। আরিশফাকে আগে থেকে সবাই কম বেশি চিনত, কারণ ওরিয়েন্টেশনে তাকে অনেকগুলো ফুল দিয়ে সকলের সামনে বরণ করে নেওয়া হয়েছিল। আরিশফা, তুমি এখানে কেন? আপু, একে একটু দরকার ছিল আমার কিছু নোটস ওর কাছে আছে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে নিয়ে যাও। তবে হ্যাঁ, যাওয়ার সময় আমাদের সাথে দেখা করে যাবেন কিন্তু স্যার, কেমন? আরিশফা তাদের থেকে আমাকে কিছুটা দূরে নিয়ে আসলো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কেন? আমার ওদের হাত থেকে বাঁচানোর জন্য। ওনারা প্রতিদিন ওখানে বসে আড্ডা দেয়, তুমি পেছনের দরজা দিয়ে আসলেই তো তাদের থেকে বাঁচতে পারো। আমি শুধু এই একটা রাস্তায় চিনি। তুমি কি অসুস্থ ছিলে? এতদিন আসোনি কেন? এমনিতেই। ও, গতদিন তোমায় থাপ্পড় দেওয়ার জন্য সরি। আমি বুঝতে পারিনি তুমি র্যাগিং এর শিকার। কিন্তু আমি তোমায় সরি বলার জন্য পেছনে থেকে কয়েকবার ডাকলাম, তুমি আর পেছনে তাকালেই না। আপনি যখন মেরেছিলেন তখন আমার হিয়ারিং এইডটা খুলে যায়, যার পরে পড়ে যায়। আপনার ডাক আর শুনতে পাইনি। আমি ছোটবেলা থেকে কানে একটু কম শুনতে পাই, তাই জন্য হিয়ারিং এইড ব্যবহার করি। হুম। আমি আসি। আরিশ হয়তো আমাকে আরও কিছু জিজ্ঞেস করতো, কিন্তু তার আগে আমি তাকে বিদায় জানিয়ে চলে আসি। আরিশপা দাঁড়িয়ে থেকে আমার চলে যাওয়া দেখছে। ক্লাস শুরুতে এখনও কিছুক্ষণ বাকি। আমি বসে বসে খাতায় আঁকিবুকি করছি। রাফি এসে আমার খাতাটা কেড়ে নিয়ে সবাইকে দেখাচ্ছে। এই দেখ, আমাদের হ্যাবলাকান্ত সাহেব খাতায় ভূত এঁকেছে। রাফি একাই হাসছে, কিন্তু সবাই অবাক হয়ে তাকিয়েছে খাতার দিকে। সবার এমন চাহনি দিকে রাফি হাতে থাকা খাতার দিকে নজর দিল। সুন্দর একটা প্রাকৃতিক ছবি এঁকেছে। মনে হচ্ছে খাতাকে প্রকৃতিক বাস্তবে তাদের সাথে কথা বলছে। লামি এগিয়ে এসে বলল, বাহ, তুমি তো খুব সুন্দর করে আঁকতে পারো। কোথা থেকে শিখলে এমন আঁকতে? কোথাও না, নিজে নিজে চেষ্টা করতে ভালো লাগে। পাশে রাফি অবাক হয়ে দাঁড়িয়ে দেখছে। সে আমাকে সবার সামনে তাচ্ছিল্য করতে খাতাটা হঠাৎ করে হাতে নিয়েছিল, কিন্তু এখন সবকিছু উল্টো হয়ে গেল। লামের সাথে আরো কয়েকজন মেয়ে এসে আমাকে চারপাশে ঘিরে নিল। সবারই একটাই কথা, হ্যাঁ, আমায় শেখাবে। আমি বরাবরই মেয়েদের থেকে দূরত্ব রেখে চলি, কিন্তু আজ আমার চারপাশে এত মেয়ে দেখে দম বন্ধ হবার উপক্রম। এমন সময় হঠাৎ আরিশফার আগমন ঘটে ক্লাসে। সবাই কিভাবে ব্রেঞ্চে গোল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা আগ্রহ নিয়ে এগিয়ে গিয়ে লামিয়াকে জিজ্ঞেস করলো, কি হয়েছে সবাই এখানে এমন ভিড় করে আছো কেন? লামিয়া আমার খাতাটা আরিশফার দিকে এগিয়ে দিয়ে বলল, দেখো কত সুন্দর না ছবিটা। মনে হচ্ছে পেন্সিল দিয়ে কেউ বাস্তব চিত্র তুলে ধরছে। কি আর্ট করছে এটা? লামিয়া আঙ্গুল দিয়ে আমাকে দেখিয়ে দিল। আমি তখনও মাথা নিচু করে বসে আছি। ঠিক তখনই স্যারের আগমন। সবাই সবার জায়গায় গিয়ে বসে পড়ল। স্যার প্রেজেন্ট নিচ্ছে। যখন আমার সিরিয়াল আসলো তখন স্যার থেমে আমার দিকে তাকালো। তুমি কে? আগে কখনো তোমার এই ক্লাসে দেখেছি? রাফি এবার একটা সুযোগ পেল আমাকে জব্দ করার। ও আচ্ছা, তুমি তাহলে সে। তো এতদিন কোন রাজকার্যে ব্যস্ত ছিলেন আপনি? আমি কিছু বলছি না, চুপচাপ দাঁড়িয়েছি। কি হলো বলো, আসোনি কেন? কোনো কারণ নেই স্যার, এমনিতে আসা হয়নি। বাহ, যখন আপনি রেজাল্ট খারাপ করবেন তখন তো আপনার গার্ডিয়ান দেখতে আসবে না আপনি ক্লাসে ছিলেন কিনা। বদনাম হবে আমাদের কলেজের। আমি এখনো চুপচাপ। তোমায় একটা ভালো কথা বলি, তুমি বরং টিসি নিয়ে গ্রামের কোনো কলেজে ভর্তি হয়ে যাও। এখানে সবার সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে পারবে না তুমি। বুঝতে পারছো আমি কি বলেছি? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। ক্লাসের সবাই মুখ লুকিয়ে হাসলেও আরিফে মনে মনে স্যারের উপর ভীষণভাবে রেগে গেল। কেন রেগে গেল সেটা তার এখনো অজানা। প্রেজেন্ট করার পালা শেষ হতে স্যার সবাইকে পড়া ধরতে লাগলো, কিন্তু যখন আমার কাছে আসলো, পড়া দিতে পারবে? আমি কি ধরবো? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম, কিন্তু স্যারের কোনো প্রশ্নের উত্তর দিতে পারলাম না। আমি ঠিক করে কথাই বলতে পারছি না। তোমার মাঝে কি কোনো গুণ আছে, নাকি সারা জীবন এমন চুপচাপই থেকে পার করে দিবে? আমি তখনও চুপ। লামিয়া চেঁচিয়ে বলল, স্যার, ওর একটা গুণ আমরা জানি। তাই বুঝি? এর আবার গুণও আছে? তো কি গুণ সেটা শুনি। ও খুব সুন্দর আর্ট করতে পারে। এটা আবার কোনো গুণের মাঝে পড়ে নাকি? স্যারের ধমক মাখা কথায় লামিয়া একদম চুপসে গেল। নেক্সট টাইম থেকে যদি রিড কভার করে আসতে পারো তবেই আমার ক্লাসে আসবে, নয়তো না। আর হ্যাঁ, আমার ক্লাসে না আসলে তো প্র্যাকটিক্যাল মার্কস পাবা না, কারণ আমি ক্লাস টিচার। তাই রিড কমপ্লিট করে আসার চেষ্টা করবা। আর হ্যাঁ, যদি পারো তবে দ্রুত সায়েন্স ডিপার্টমেন্ট ছেড়ে আর্টস বা কমার্সে চলে যাও। পাশ করার অন্তত একটা সুযোগ থাকবে। আমি মাথা নিচু করে শুধু কথাই হজম করে গেলাম। সব ক্লাস শেষে আমি সবার শেষে রুম থেকে বের হয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গেটের দিকে যাচ্ছি। কিছুটা সামনে আগাতে আরিশফাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, কিন্তু আমি আরিশফাকে দেখে না দেখার ভান করে তাকে এড়িয়ে চলে গেলাম। এই দাঁড়াও। আরিশফার কথা শুনে দাঁড়িয়ে গেলাম।
আমি এখানে তোমার জন্য দাঁড়িয়ে আছি আর তুমি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ কেন? আপনি আমার জন্য কেন অপেক্ষা করবেন? তোমার আর্ট খাতাটা আমার কাছে ছিল, সেটাই দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আমি আরিশপার হাত থেকে খাতাটা নিয়ে ব্যাগে রেখে আবার হাঁটা শুরু করলাম। আরিশপা দৌড়ে আমার কাছে চলে আসলো। আজব তো, আমি তোমার জন্য অপেক্ষা করলাম আর তুমি আমায় ধন্যবাদ না দিয়ে একা একা চলে আসছো। আমার খাতা আমায় দিচ্ছেন, এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? খাতাটা তো হারিয়েও যেতে পারতো। আবার নতুন করে খাতা কিনে নিতাম। তুমি কি এভাবেই মাথা নিচু করে বেঁচে আছো? হুম, আমি অন্যের কথা শুনি মাথা নিচু করে, কিন্তু বাঁচি মাথা উঁচু করে। তাই সবার কথা এভাবে হজম করে যাবে? আমি একটু মুচকে এসে বললাম, আমার সম্পর্কে যদি কেউ জানতো তবে। এতটুকু বলে আমি কথা থামিয়ে দিয়ে হাঁটার গতি বাড়িয়ে দিলাম। আরিশপা বুঝে না হঠাৎ হঠাৎ কি হয় ছেলের। কলেজ ভবন থেকে বেরোতে সামনে পড়ে সিনিয়র ভাইয়া আর আপুদের গ্রুপ। একটা মেয়ে বলল, এই তো ভ্যাবলাকান্ত স্যার বের হইছে। তাদের সাথে থাকা অন্য একটা ছেলে বলল, এটাই তাহলে তোদের হ্যাবলাকান্ত, ভালোই পেয়েছিস। বছরটা কি একে দিয়ে কাটিয়ে দিবি? আপাতত সেটাই ইচ্ছে, যদি কলেজ ছেড়ে না পালাই তো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তাদের কথা শুনছি। এই যে স্যার ভ্যাবলাকান্ত, আমার সাথে চল, আজ মুভি দেখতে যাব। আমি মেয়েটির কথায় অবাক হয়ে যাই। আমি কেন? তোকে আমার ভালো লাগছে তাই। কিন্তু আমি সব মুভি পছন্দ করি না, আমি যেতে পারবো না। দেখ, সবার বয়ফ্রেন্ড আছে, আমার নাই, তাই তুই আমার বয়ফ্রেন্ড হবি আজ। আমি যেতে পারবো না আপু। তুই যাবি না, তোর ঘাড় যাবে। সবাই মিলে জোর করে আমাকে নিয়ে থিয়েটারের সামনে আসলো। আচ্ছা মিস্টার ভ্যাবলাকান্ত, তোর নাম কি? পিয়াস। নামটা খারাপ না, কি বলিস? হুম। আচ্ছা বাদ দে, আজ আমাদের সকলের বিল আমাদের ভ্যাবলাকান্ত স্যার ওরফে পিয়াস দেবে। কিন্তু আমি তো বেশি টাকা সাথে নিয়ে বের হইনি। সেটা তো একান্তই তোমার ব্যাপার, আমরা এত শত বুঝি না। আজ আমাদের সব খরচ তুমি দিবা, বুঝছো? আমি একটা কথা বলবো? বাবা, কথা বলার জন্য পারমিশন নিচ্ছ? এই তোরা সবাই আজ থেকে ভাবলাকান্তের থেকে ভদ্রতার শিক্ষা নিবি। তো বলুন স্যার, আপনি কি বলতে চাচ্ছেন? আমায় কেউ টাকা ধার দিন, আমি আগামীকাল দিয়ে দেবো। তোমায় বিশ্বাস নেই, এর আগে তো 7 দিন পর কলেজে এসেছো, এবার যদি এই টাকা নিয়ে হাওয়া হয়ে যাও তো? আপনারা চাইলে আমার মোবাইল আপনাদের কাছে রাখতে পারেন। এর দরকার হবে না, আজ আমি ধার দিচ্ছি। সেদিন সিনিয়রদের পাল্লায় পড়ে সারাদিন শেষ করে রাতে বাসায় ফিরেছি। সবাই আমার একটা ব্যাপারে একদম অবাক হয়ে যায়। যতক্ষণ মুভি চলেছে আমি থিয়েটারের বাইরে বসেছিলাম। ছেলেটা মুভির হতে কিছুই বোঝে না, তাই মুভি দেখতে আসেনি, এটাই ভাবছিল ওরা। পরের দিন সকালবেলায় যথারীতি কলেজে আসি। আজ আর আমাকে ডাকতে হয়নি, আমি নিজেই সিনিয়রদের সামনে চলে যাই। আজ সূর্য কোন দিকে উঠেছে, ভাবলাকান্তের সাহস দেখি অনেক বেড়ে গেছে। আপু আপনার টাকাটা। থাক, লাগবে না, গতকাল তো তোমার সাথে মজা করেছি। নিন আপু, গতকালের ট্রিটটা আমার পক্ষ থেকে ছিল, ভেবে নিন। তাই বুঝি? আচ্ছা তাহলে নিলাম। আমি টাকাটা দিয়ে চলে আসতে লাগলাম। পেছনে থেকে একজন সিনিয়র আপু ডাকলো, পিয়াস, কিছু বলবেন আপু? তুমি গতকাল আমাদের সাথে মুভি দেখলে না কেন? আমার মুভি ভালো লাগে না। বুঝতে পারো নাই তাই না? অনেকটা অমনি। পরের বার আমাদের সাথে যাবা, আমরা বুঝিয়ে দিব। প্রয়োজন নেই আপু, আমি মুভি দেখতে পছন্দ করি না। তারা নিজেদের মধ্যে আলোচনা করে, মুভি পছন্দ করে না এমন বোরিং মানুষও আছে। আমি ক্লাসে এসে বসে আছি, রাফি বারবার আমার দিকে তাকাচ্ছে। সে একটা সুযোগ খুঁজছে কিভাবে আমাকে সবার সামনে ছোট করা যায়। লামি আমার কাছে এসে আমার ড্রয়িং খাতাটা চাইলো। কেন? আমার বাসায় দেখাবো। আমার খাতা আপনার বাসায় দেখাবেন কেন? আম্মুকে বলেছি, আম্মু কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছে না, তাই। আমি ব্যাগ থেকে খাতাটা বের করে দিলাম। ধন্যবাদ। লামি চলে যাচ্ছে, কিন্তু আমি আমার পেছন থেকে বললাম, কিছু বলবা? আপনার আম্মুকে আমার সালাম দেবেন। আর হ্যাঁ, খাতাটা আপনার আম্মুর জন্য আমাদের ছোট্ট একটা উপহার। সত্যি? একটু পরেই ক্লাস টিচার আজাদ স্যার চলে আসলো ক্লাসে। সবাই সবার বইয়ের দিকে নজর বোলাচ্ছে, কিন্তু লামিয়া আমার আর্ট খাতাটা একটার পর একটা পাতা উল্টে দেখছে। হঠাৎ আরিশপার নজর লামিয়ার দিকে গেল। তোমার কাছে পিয়াসের খাতা কেন? পিয়াস আমায় এটা গিফট করছে। কি? হ্যাঁ, একটু আগে পিয়াস আমায় এটা গিফট করছে। এভাবেই কাটলো আরও কিছুদিন। আমি নিজের মতো করে কলেজে আসি, আবার চলে যাই, কিন্তু রাফি সবসময় আমার পিছনে লেগে থাকে। হঠাৎ একদিন আরিশপা লামিয়া এদিকে গল্প করছে,
আমি মাথা নিচু করে বই পড়ছি। আজাদ স্যার প্রেজেন্ট নেওয়া শেষ করে কি পড়াবে সেটা দেখছে। ইতিমধ্যে রাফি নিজের জায়গা থেকে উঠে গিয়ে স্যারের কানে কানে কি যেন বলল, যেটা শুনে স্যার উঠে এসে আমার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। কেন মারলো আমার দোষ তো আমি নিজেও জানি না। এভাবে হঠাৎ মারায় আমি রেখে দাঁড়িয়ে হাত তুলতে যাব, এমন সময় স্যারকে দেখে তোলা হাতটা ব্রেঞ্চের মাঝে আঘাত করলাম। আমার চোখ জোগল লাল হয়ে গেছে। আমার চোখের দিকে তাকে আজাদ স্যার কিছুটা ভয় পেয়ে গেল। তাই আমি যখন বললাম, স্যার আমি একটু বাইরে যাব, তখন স্যার কোনো কথা বলতে পারেননি। আমিও স্যারের কোনো কথার অপেক্ষা করিনি। উঠে স্যারকে দেখার পরপরই ওয়াশরুমে চলে যাই। স্যার হতভঙ্গ হয়ে নিজের জায়গায় বসলো। স্যার কখনো চিন্তাই করেনি আমি এতটা রেগে যাব। আরিফের জন্য মনের মাঝে একটা প্রশ্ন কিছুতে আটকে রাখতে পারছে না। অতঃপর সে বলেই ফেললো, স্যার আপনি পিয়াসকে কেন মারলেন? আমার ক্লাসে যেখানে মোবাইল আনাই নিষিদ্ধ, সেখানে সে ইয়ারফোন দিয়ে গান শুনছে। স্যার আপনি কোনো কিছু বিচার না করে শুধু শুধু একজনের শরীরে হাত তুলতে পারেন না। এর মানে তুমি বলতে চাইছো ভুল করছি? অবশ্যই আপনি ভুল করছেন। ওটা ইয়ারফোন ছিল না, ওটা হিয়ারিং এইড ছিল, যেটার সাহায্যে ও শুনতে পায়। কিন্তু রাফি যে বলল। রাফি ও তো সবসময় একটা ছুতো খুঁজে পিয়াসকে অপমান করার। তাহলে পিয়াসের থেকে ক্ষমা চাইতে হবে। রাফি স্যারের কথা শুনে বলল, স্যার আপনি কেন ক্ষমা করতে চাইবেন? ও যে আপনার উপর হাত তুলতে নিয়েছিল, সেটার কি হবে? এটার তো বিচার তো অবশ্যই হওয়া উচিত। কোন সাহস ও শিক্ষকের গায়ে হাত তুলবার কথা চিন্তা করে, তাতেই আবার আপনার পারমিশন না নিয়ে বেরিয়ে গেছে। স্যারের শরীরে আগুন লাগিয়ে যেটাতে যেন আবার ঘি ঢেলে দিল রাফি। আমি যখন ক্লাসে ফিরে আসলাম তখন আমি একেবারে স্বাভাবিক ছিলাম, কিন্তু ততক্ষণে ক্লাস শেষ হয়ে যায়। আমার সাথে আজাদ স্যারের দেখা হয়। আমি রুমে ঢুকছি আর স্যার বের হচ্ছে। স্যারকে দেখে আমি স্যারের কাছে সরি বললাম, কিন্তু আজাদ স্যার যেন শুনেও শুনল না। এই কদিনে সিনিয়রদের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে ওঠে আমার। পরের দিন যখন কলেজে যাই তখন কলেজের অফিসে আমাকে ডেকে নিয়ে যায় পিয়ন। অফিসে প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকে দেখি অনেকে বসে আছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, সবাই এভাবে বসে আছে, আর এর মাঝে আমাকে ডেকে আনছে কেন? এক কোনায় চোখ আটকে গেল আমার। আমার বাবা বসে আছে। আমি কিছুই বুঝতে পারছি না। প্রিন্সিপাল স্যার আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি আসাদ স্যারের উপর হাত তুলেছিলে? আমি এখন বুঝতে পারলাম কিসের জন্য এত আয়োজন। আমি খুব শান্ত গলায় বললাম, হাত তুলিনি, কিন্তু হাত তুলতে গেছিলাম। আজাদ স্যার এগিয়ে বলল, স্যারও মিথ্যা বলছে। ওর জন্য আমার মান সম্মান মাটিতে মিশে গেছে। যে ছাত্র শিক্ষকের গায়ে হাত তোলে তাকে কলেজ থেকে বের করে দিন, আর যাতে কোনো কলেজে ভর্তি না হতে পারে তার জন্য ব্যবস্থা নিন। আজাদ স্যারের সাথে সব শিক্ষক সুর মেলাতে লাগলো। আপনি একটু শান্ত হন। বেশ, তুমি শিক্ষকের হাত তুলেছো কেন? স্যার আমি আবার বলছি, এবং এবারেই শেষবার বলছি, আমি স্যারের গায়ে হাত তুলিনি, কিন্তু হাত তুলতে গিয়েছিলাম। স্যারকে দেখে আমি হাত নামিয়ে নিই। আমার এমন জবাবে রুমে থাকা সকলের মাঝে গুনগুন শুরু হয়ে গেল। সবাই বলছে, ছেলেটা কত বেয়াদব। আপনারা সবাই শান্ত হন। আচ্ছা, তুমি কেন স্যারকে মারতে গেছিলা? তার আগে আমার প্রশ্ন, উনি কেন কোনো কথা বলা স্যার আমাকে থাপ্পড় দিলেন? আমার অপরাধ কী ছিল? প্রিন্সিপাল স্যার আবার আজাদ স্যারকে জিজ্ঞেস করলো আমার অপরাধের কথা, কিন্তু আজাদ স্যার তেমন কোনো উত্তর দিতে পারলো না। তাই বলল, আমি ওকে পড়া বুঝিয়ে দিতে ওর গায়ে হালকা করে মেরেছিলাম, তার জন্যই এমনটা করেছে। আমি স্যারের কথা শুনে বললাম, আপনার কি মনে হয় আপনি শিক্ষক হওয়ার উপযুক্ত? আমার তখন মনে হচ্ছে হাতটা গতকাল জায়গা মতো ফলানো উচিত ছিল। আপনি তো শিক্ষকতার যোগ্যই না। আপনার থেকে শিক্ষার্থী কী শিখবে? আপনি তো একশোখা এবং মিথ্যা বলেন। রুমে থাকা সবাই চোখ। রুম একদম থমথমে হয়ে গেল। আজাদ স্যারও আবার রেগে বলল, দেখলেন স্যার, এই ছেলের কথা বলার কোনো কমন সেন্স নাই। আপনি তো ওর বাবা, আপনি এসব শুনে চুপচাপ বসে আছেন কি করে? আপনারা ওকে যথাযথ শিক্ষা দিতে পারেননি, এজন্যই ওর এই অবস্থা। আপনার কি দোষ? আসল দোষ ওর মার, সময় মতো সঠিক শিক্ষা দিতে পারেননি। আমি প্রচণ্ডভাবে রেগে যাই। এই কথা সাবধানে বল, নয়তো যে গলা দিয়ে কথা বলছিস ওই গলা একেবারে বন্ধ করে দেব। আমার চোখ আবার গতদিনের মতো লাল হয়ে গেছে। সবাই অবাক আমার চোখের দিকে তাকিয়ে আছে। রেগে গেলে কারো চোখে এমন রক্তের মতো হয়ে লাল হয়ে যায়, এমনটা প্রথম দেখলো তারা। আজাদ স্যারও চুপসে গেল। আমাকে আমার বাবা কাকে যেন কল দিল। সাথে সাথে কয়েকজন ছেলে এসে আমাকে জোর করে অফিস রুম থেকে বাইরে নিয়ে গেল। রুমের মাঝে এতক্ষণ কি হলো, সবকিছু কেমন জানি অপ্রত্যাশিত ছিল। আজাদ স্যার কখনোই ভাবিনি যে আমি এতটা রেগে যাব। সে ভেবেছিল আমি চুপচাপ থাকবো, সে যা যা অভিযোগ দেবে সব আমি মেনে নেব, কিন্তু তেমন কিছুই হলো না। সবাই থমথমে ভাব নিয়ে বসে আছে। প্রিন্সিপাল স্যার পিয়নকে ডেকে কি যেন একটা বলল। হঠাৎ একজন শিক্ষক বলল, স্যার একে লাল টিসি দিয়ে বের করে দিন। প্রিন্সিপাল আমার বাবাকে বলল, আপনি আর কিছু বলবেন? আমার ছেলে যখন বলেছে সে আপনার গায়ে হাত তোলেনি, তাহলে সেটাই ঠিক।
আর একটা কথা, ঘুমন্ত সিংহকে জাগাতে যাবেন না। সিংহের কোনো নির্দিষ্ট জায়গা থাকে, আর যেখানে যায় সেখানেই তার। বড়লোক বাবার ছেলেরা টাকায় নষ্ট হয়, কিন্তু আমার ছেলে টাকা দিয়ে নিজের রাজ্য বানিয়েছে। আপনার কপাল ভালো, আমার ছেলে তেমনটা নয় যেমনটা 3 বছর আগে ছিল, নয়তো আপনাকে হয়তো এখানে খুঁজে পাওয়া যেত না। পরিস্থিতি আগেই আন্দাজ করতে পেরেছিলাম, তাই জন্য কিছু ছেলে সাথে করে নিয়ে এসেছি। আর বাকি রইল টিসির কথা, সেটা আপনারা না চাইলেও আমি নিয়ে যাব। খুব বড় ভুল করেছে ওর মাকে এর মাঝে টেনে, কারণ ছেলেরা মায়ের শাহেনশাহ হয়, আর প্রতিটি ছেলের কাছে তার মা সবার ওপরে। মায়ের জন্য তারা প্রাণ দিতে বা নিতে বিন্দু মাত্র চিন্তা করে না, আর আমার ছেলে তো এক মুহূর্ত চিন্তা করবে। আপনারা শিক্ষক, তাই কথাগুলো বুঝে শুনে বলবেন। পিয়ন একটা ভিডিও নিয়ে আসলো। প্রিন্সিপাল স্যার সবাইকে কিছুক্ষণের জন্য রুমের বাইরে পাঠিয়ে দিল। ভিডিওটি ছিল গতকালের সিসি ক্যামেরার ফুটেজ। কী ঘটেছিল সেটা পুরোপুরি জানার জন্য। এরই মাঝে অফিসের ঘটনা পুরো কলেজের কোনায় কোনায় ছড়িয়ে গেছে। ক্যাম্পাসের একপাশে বসে ছেলেগুলো আমাকে চারপাশে ঘিরে আছে। সবাই শুধু তাকিয়ে দেখছে, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না। কিন্তু সবাই এতটুকু জানে আমি আজাদ স্যারকে মারার হুমকি দিয়েছি, কিন্তু কেউ সেটা বিশ্বাস করতে চাচ্ছে না। কারণ আমি তো শান্ত ভদ্র ছেলে, আমি কাউকে ভাবে থ্রেট করতে পারি না। তার উপর আবার উনি ক্লাস টিচার। আমার বাবা আমার কাছে এসে আমাকে বসে বোঝাচ্ছেন, কিন্তু শান্ত হিংসুকে হঠাৎ রাগিয়ে দিলে সে রাগ কি এত তাড়াতাড়ি আবার শান্ত হয়ে যায়? আরিশ ভাই ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসলো, একটু দূর থেকে ডাকলো, পিয়াস। আমি মাথা নিচু করে আছি, কিন্তু ডাকটা আমার বাবার কানে আসলো। আমার বাবা উঠে আরিশ ভাইয়ের কাছে আসলো। কে তুমি? আমি আরিশফা, পিয়াসের বন্ধু। কি হয়েছে ওর? তেমন কিছু না। ও তো চুপচাপ থাকে, তবে হঠাৎ এমন রেগে গেল কেন? তুমি তো পিয়াসের বন্ধু, পিয়াসের একটা অতীত আছে। যদি কখনো পিয়াস তোমায় সেটা বলে তবে বুঝতে পারবে হঠাৎ হঠাৎ ও এতটা রেগে যায় কেন। আমি ওর সাথে দেখা করি? এখন তোমার ওর কাছে যাওয়া ঠিক হবে না, তুমি বরং পরে ওর সাথে দেখা করিও। আরিশ ভাই চলে গেল। এদিকে প্রিন্সিপাল স্যারের পিয়ন এসে আমাকে সবাইকে ডেকে নিয়ে গেল। এখন প্রিন্সিপাল সিদ্ধান্ত শোনাবে, আমাকে কলেজে রাখবে নাকি কলেজ থেকে বের করে দেবে। এই কথাটা যখন পুরো কলেজে ছড়িয়ে গেল, তখন সবাই একই চিন্তা করছে, নিশ্চয়ই আমাকে কলেজ থেকে বের করে দেবে। আমার বাবার আজাদ স্যারকে প্রিন্সিপাল স্যার ডেকে নিলেন তার অফিসে। আমি তখন ক্যাম্পাসের একপাশে বসে আছি। হঠাৎ এই কলেজের 2 বার সিনিয়র কয়েকজন ছেলে আসলো। তাদের দেখে সবাই অবাক হলো, কারণ তারা যখন কলেজে ছিল তখন তারাই কলেজ শাসন করেছে। আজ হয়তো আজাদ স্যার তাদের ডেকে পাঠিয়েছে, কিন্তু না। সবাইকে অবাক করে দিয়ে তারা আমার কাছে গিয়ে এসে বলল, কি হয়েছে তোর? এখন সব কিছু ঠিক নাকি কোনো ঝামেলা আছে? আমি তাদের কিছু না বলে উঠে ওয়াশরুমের দিকে হাঁটতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পর আমার বাবা অফিস থেকে বের হলো। কলেজের মাইকে ডিক্লেয়ার করা হলো, সকল শিক্ষক এবং অভিভাবকদের মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যেহেতু এটা আমাদের কলেজের রেপুটেশনের ব্যাপার, তাই পিয়াসকে কলেজে রাখতে হবে। এরপর যাতে আর কখনো এরকম ঘটনা সৃষ্টি না হয় সেদিন কঠোর দৃষ্টিপাত করা হবে। আজ কলেজে কোনো ক্লাস হবে না, সকল শিক্ষার্থীকে গৃহে যাওয়ার জন্য বলা হচ্ছে। আদেশক্রম প্রধান অধ্যাপক। ঘোষণা শুনে আরিশ ভাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। কেন জানি না তার খুব ভয় হচ্ছিল আমাকে কলেজ থেকে যাতে বের করে না দেয়। কিন্তু সে আমার জন্য এত চিন্তা করছে কেন, সেটাই সে নিজের কাছে অজানা। এরপর দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে গেল। আমি মাঝে মাঝে কলেজে আসি। আজ কলেজে একজন মানুষ এসেছে যে জেলার সব নামি দামি কলেজগুলোর মধ্যে একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। তাই প্রতিটি ডিপার্টমেন্টে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলছে। প্রতিটি ক্লাসে ক্লাস টিচার তাকে নিয়ে তাদের ক্লাসে যাচ্ছে। তো যথানিয়মে আজাদ স্যার সেই মানুষটিকে সাথে নিয়েই ক্লাসে এসে সকলের সাথে পরিচয় করে দিল। পুরো বিষয়টি যথাযথ বুঝিয়ে দিয়ে লোকটি বলল, তোমাদের মাঝে কে কে অংশগ্রহণ করতে আগ্রহী? আজাদ স্যার কয়েকজনের নাম বলল। তাদের মাঝে আরিশ লামিয়া আর 2 জন ছেলের নাম বলে এদের মাঝে সিলেকশন করা হবে। কিন্তু কথার ফাঁকেই লোকটির আমার নজর এড়ালো না। আমি মাথা নিচু করে বসে আছি। লোকটি আজাদ স্যারকে জিজ্ঞেস করলো, ছেলেটা আমাদের কোনো কথাই শুনছে না, সে কি শিক্ষার্থী? ও একটু এমনই, ওর কথা বাদ দিন, আর ও এসবে আগ্রহ দেখাবে। এই ছেলে শেষ বেঞ্চে বসে আছো তুমি?
লোকটির কথা শুনে আমি মাথা তুললাম। লোকটি ভালো করে আমার দিকে তাকালো, মনে হচ্ছে সে আমাকে স্ক্যান করছে। আমি যদি ভুল না হই তবে তুমি পিয়াস, তাই না? লোকটার মুখে এমন কথা শুনে সবাই থ হয়ে গেল। লোকটা আমাকে চেনে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তুমি আমায় চিনতে পারোনি? আমি আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তাহলে এভাবে মাথা নিচু করে বসে আছো কেন? একবার ডাকতে তো পারতে। লোকটা এবার আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলল, অতীত নিয়ে পরে থেকে এভাবে নিজেকে গুটিয়ে নিবে কখনো কল্পনাও করিনি। তবে তোমার ব্যাপারে শুনেছি, আমার খুবই খারাপ লেগেছিল। একটা দুর্ঘটনা তোমার জীবনটা এভাবে পরিবর্তন করে দিবে সেটা আমি কখনোই কল্পনা করিনি। আমি চোখ থেকে এক ফোঁটা মুক্ত বেঞ্চে থাকা খাতার উপরে পড়ল। অশ্রুবিন্দু সবার চোখ ফাঁকি দিলেও আরিফের চোখে আটকে যায়। লোকটা আমার সাথে কথা বলে সামনে আসলো। স্যার, আপনাদের কাছে তো হীরার টুকরা আছে, জয় তো আপনাদের কলেজেরই হবে। সেটা যে আমার বিচারকগণ ও বলে দিতে পারবে। তাহলে পিয়াস তোমাদের লিডার, এখন আপনি বাকি 4 জন শিক্ষার্থী সিলেক্ট করেন। পিয়াসকে নিলে আমরা নিশ্চয়ই হেরে যাব। স্যার, আপনারা যে পিয়াসকে দেখছেন আর আমি যে পিয়াসকে দেখছি অনেক পার্থক্য আছে আমাদের দেখার মাঝে। আমি ওকে বিগত 5 বছর ধরে চিনি। আমি হীরার টুকরা কথাটা শুধু শুধু ব্যবহার করিনি। মোটামুটি সবগুলো ক্লাস করে আমি সবার শেষে রুম থেকে বের হয়ে মাথা নিচু করে হাঁটছি। লামি আমার সামনে এসে দাঁড়ালো। তুমি কি এখন বাসায় যাবে? হুম। আমায় একটা সাহায্য করবে? কি সাহায্য? তুমি আমায় তোমার দলে নেবে? কোন দলে? বিতর্ক প্রতিযোগিতায়। আমি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি না, তাই আমায় বলে কিছু হবে না। আপনি বরং স্যারের সাথে কথা বলুন। আমি লামিয়াকে ওখানে রেখে চলে আসি। কলেজ গেটে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু রাস্তা একেবারে ফাঁকা, একটা রিক্সাও নেই। হঠাৎ একটা রিক্সা আমার সামনে এসে দাঁড়ালো। রিক্সা থেকে আরিফা আমাকে ডাকলো, পিয়াস, উঠে এসো। আপনি যান, আমি রিক্সা পেয়ে যাব। আরে আসো তো। জোর করে আমাকে রিক্সায় তুলে নিল আরিফা। লামিয়া তোমায় কি বললো? কখন? ক্লাস শেষে রুমের বাহিরে। আমায় বলছিল আমার দলে তাকে নিতে। সে ভেবেছে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। কেন তুমি অংশগ্রহণ করবে না? না। কেন? এইসব ভালো লাগে না। হঠাৎ আমি খেয়াল করলাম রিক্সায় আমার রাস্তা ছেড়ে এগিয়ে যাচ্ছে। মামা আমাকে এখানেই নামিয়ে দিন, এমনিতে অনেকটা এগিয়ে নিয়ে আসছেন। কিন্তু আরিফা রিক্সাওয়ালাকে চালিয়ে যেতে বলছে। আমার বাসায় দিকে। তো কি হয়েছে? আজ আমরা ঘুরতে যাব। মানে তোমায় তো সুন্দরভাবে বলে ঘুরতে চাও না, তাই এভাবে নিয়ে যেতে হবে। আর তোমার বন্ধুত্ব করতে এত ভয় কিসের শুনি? দেখুন, আকাশ অনেক মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামতে শুরু করবে। আসুক বৃষ্টি, সমস্যা কোথায়? আমার বৃষ্টিতে জ্বর বেঁধে যায়। একদিন ভিজলে কিছুই হবে না। আপনি বুঝতে পারছেন না, আমায় নামিয়ে দিন। কিন্তু আরিফা তবুও জোর করে আমাকে কিছুটা যেতেই ভয়ঙ্করভাবে মেঘ ডাকতে শুরু করলো। মেঘ ডাকতে আরিফা আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মুখ লুকালো। মেঘ ডাকার সাথে সাথে বৃষ্টি নামতে শুরু করলো। আশেপাশে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই। কোনো উপায় না পেয়ে শেষে কাক ভেজা হয়ে আমার বাসায় চলে আসলাম, আরিফা আর আমি পুরোপুরি ভিজে গেছি। এদিকে আরিফের বোরখা দিয়ে পানি পড়ছে। আপনাকে আমি বললাম বৃষ্টি নামবে, কিন্তু আপনি আমার কথাই শুনলেন না। আমি এর মাঝে কয়েকবার হাসি দিয়েছি। আমি বুঝতে পারিনি যে সত্যি বৃষ্টি নামবে। তোমার কি ঠান্ডা লেগে গেল? বৃষ্টির পরে আমার শরীরের সাথে মানিয়ে নিতে পারি না। বৃষ্টিতে ভিজলে আমার জ্বর বাঁধে। তোমার কথা আমার মেনে নেওয়া উচিত ছিল। আমার জন্য তোমার না জানি আবার জ্বর বাঁধে। যে হবার সেটা হয়ে গেছে। এখন আমি না হয় ড্রেস চেঞ্জ করতে পারবো, কিন্তু আপনি কি করবেন? আমার বাসায় তো কোনো মেয়ের ড্রেস নেই। তাহলে আমি কি পরবো? আমার তো সব ভিজে গেছে। আপনি শাড়ি পরতে পারেন? হ্যাঁ, কিন্তু কেন? আমার সাথে সবসময় আম্মু শাড়ি রাখি, যদিও বা কাউকে সেগুলো কখনো ধরতে দিইনি, কিন্তু আজ তো আর কোনো উপায় নেই। আম্মু শাড়ি পরবেন? না পরে কি করবো শুনি? যাও নিয়ে আসো। আমি আমার রুমে গিয়ে মায়ের শাড়ি নিয়ে এসে আরিফার হাতে দিলাম। আপনি ওই রুমটায় গিয়ে চেঞ্জ করে ওখানে বিশ্রাম করুন। বৃষ্টি থেমে গেলে আমি আপনাকে রেখে আসবো। আচ্ছা। আরিফা ড্রেস চেঞ্জ করতে গেল, এদিকে আমি নিজের রুমে চলে আসলাম। বেশ কিছু সময় কেটে গেল, এখনো বৃষ্টি থামার কোনো নাম নেই। আরিফা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটাকে ছুঁয়ে দিচ্ছে। মেয়েটির বৃষ্টি ভেজার পছন্দ। হঠাৎ তার মনে হলো বাসায় ফোন করে জানানো দরকার সে বৃষ্টির জন্য আটকা পড়ে আছে। কিন্তু মোবাইল হাতে এনে দেখে মোবাইল একদম চার্জ নেই। গতকাল রাতে চার্জে লাগাতে মনে ছিল না, সকালে তাড়াহুড়ো করে মোবাইল হাতে নিয়ে চলে আসছে। এখন উপায় একটাই, আমার থেকে চার্জার চেয়ে নিতে হবে। আরিফা রুম থেকে বের হয়ে আমার রুমে এসে দরজায় নক করলো। কয়েকবার দরজায় নক করার পরে যখন আমি দরজা খুলছিলাম না, তখন সে চিন্তা করলো হয়তো আমি ঘুমিয়ে গেছি। রুমে এসে আমাকে ডেকে জিজ্ঞেস করবে চার্জার কোথায় আছে। দরজা খুলে ভেতরে আসলো।
আমি পুরো শরীরে কম্বল মুড়িয়ে শুয়ে আছি। আরিশপার দৃষ্টি আমার পাশে থাকা চার্জারটার দিকে গেল। আরিশপা এটা ভেবে শুধু চার্জার নিয়ে আসতে যাবে এমন সময় খেয়াল করলো আমার মুখ থেকে এক অদ্ভুত আওয়াজ আসছে। আরিশপা শিওর হওয়ার জন্য আমার খুব কাছেই চলে আসলো। আওয়াজটা আমার থেকে আসছে। আরিশপা ভাবছে আমার কি হয়েছে, আমি এত শব্দ করছি কেন। সেটা জানার জন্য যখনই গায়ে হাত দিয়ে রাখতে গেছে তখন আমার গায়ে হাত দিয়ে আরিশপা চমকে যায়। শরীর আগুনের উত্তাপে জ্বলছে। আরিশপা আমার এমন অবস্থা থেকে দিশেহারা হয়ে গেল। কি করবে সে কিছুতেই কিছু মাথায় আসছে না। এদিকে কারো থেকে যে সাহায্য নেবে সে উপায়ও নেই। বৃষ্টির জন্য সবাই সবার বাসায় ঘুমাচ্ছে। এদিকে বৃষ্টি কমারও নাম নেই। আমাকেও একবার ডাকলো, কিন্তু আমার মুখ দিয়ে ওহ ছাড়া আর কোনো শব্দ উচ্চারণ হলো না। আরিশপা আমার রুমের প্রতিটি জায়গায় ভালো করে খুঁজলো কোথাও কোনো ওষুধ আছে কিনা। অবশেষে জ্বরের ওষুধ খুঁজে পেল। তার থেকে একটা ওষুধ আমাকে খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু জ্বরের কারণে আমার জ্ঞান থেকেও যেন আমি অজ্ঞান। গ্লাসে কিছুটা পানি নিয়ে সেটাতে ওষুধ পুরোপুরি তরল করে আমাকে চামচে করে খাই দিল, কিন্তু আমার জ্বর কমছে না। আরিশপা ওয়াশরুম থেকে পানি নিয়ে এসে আমার মাথায় অনেকক্ষণ পানি পটি দিল। এখন আমার শরীরটা কিছুটা শীতল হয়েছে। এদিকে আরিশপার চোখ দিয়ে অঝরে বৃষ্টি নামছে। হঠাৎ আরিশপা নজর গেল মোবাইলের দিকে। আরিশপার আম্মু কল দিছে। মোবাইল হাতে নিয়ে রিসিভ করতে ওপাশ থেকে আরিশপার আম্মু চিন্তিত কণ্ঠে বলল, মা কোথায় তুমি? কলেজ শেষ হয়েছে সেই কখন, এখন সন্ধ্যা হতে চললো, তুমি এখনো বাসায় আসলে না? আরিশপা তখনও কান্না করছে। কি হয়েছে মা, কান্না করছো কেন? তুমি কোথায়? আমি একটা বন্ধুর বাসায় আম্মু, আমার জন্য বৃষ্টিতে ভিজছেও। এখন ওর খুব জ্বর আসছে, আমি কি করব আম্মু? ওর আম্মুকে বলো। বাসায়ও একা, জ্বরের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছে। ডাক্তারের কাছে নেওয়া লাগতো, কিন্তু বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বাসায় খুঁজে দেখো কোথাও ওষুধ পাও কিনা। পেয়েছি, আর সেটা খাইয়েও দিয়েছি। একটু পরেই তো ঠিক হয়ে যাবে, চিন্তা করো না পাগলি মেয়ে, কান্না থামাও এখন, নয়তো তোমারও মাথা ব্যথা শুরু হবে। পরে দুজনেই অসুস্থ হয়ে পড়ে থাকলে কে কার সেবা করবে? আম্মু, আমি আজ এখানে থেকে যাই, ও খুব অসুস্থ। আচ্ছা মা। ও কিন্তু ছেলে। আমার মেয়ের উপর আমার বিশ্বাস আছে পাগলি, তুমি ওর সেবা করো। তার এখন একজন কাছের মানুষ দরকার, সেবাই প্রকৃত ধর্ম। ছেলে মেয়ে বা জাত তখন কোনো ইস্যু না। ভালোবাসি আম্মু। নিজের খেয়াল রেখো। আরিশপার মোবাইলটা চার্জে লাগাতে দেখলো আমার ফোনে কল আসছে। আমার আব্বু কল দিছে। আসসালামু আলাইকুম। তুমি কে? আঙ্কেল, আমি আরিশফা। ওই দিন কলেজে আপনার সাথে কথা বলছিলাম। আচ্ছা, তোমার কাছে পিয়াসের মোবাইল কেন? আসলে আমি পিয়াসের বাসায় আছি। এখন তো প্রায় রাত, তুমি পিয়াসের বাসায় কেন? ও বৃষ্টিতে ভিজছে, ওর খুব জ্বর আসছে, তাই আমি ওর সাথে আছি। কি বলো? এখন কেমন আছে? আমি এখনই আসছি। এদিকে খুব বৃষ্টি হচ্ছে আঙ্কেল, আর ও এখন মোটামুটি ঠিকই আছে। আমি ওকে জ্বরের ওষুধ খাইয়ে দিছি, আপনি চিন্তা করবেন না। আপনি বরং কাল আসুন। আমার বাবা ভেজা ভেজা কণ্ঠে বলল, মা, তুমি একটু ওর খেয়াল রেখো, আমার ওই একটাই সম্বল। তুমি প্লিজ আজ কোথাও যেও না, তুমি প্লিজ আজ ওর সাথে থেকো। আচ্ছা আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। আরিশপা খেয়াল করলো আমি একটু একটু করে চোখ খুলছি। হাত দিয়ে মাথা চেপে ধরে রাখছে। আরিশপা মোবাইল রেখে আমার কাছে এসে বলল, মাথা ব্যথা করছে? আমি চোখ বন্ধ করে বললাম, হুম। আরিশপা আমার মাথাটা কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, চুলগুলো ধীরে ধীরে টানছে। আমি চোখ বন্ধ করে আছি। হঠাৎ করে চোখ খুলে আরিশপার দিকে তাকালাম। তাকিয়ে আমি আরিশপার কোমর শক্ত করে জড়িয়ে ধরলাম। আরিশপা অবাক হয়ে গেল। আমি আরিশপার কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আমার হঠাৎ এমন আচরণে আরিশপা আরো বেশি অবাক হয়ে গেল। আমি ক্রমশ আরিশপার কোমর শক্ত করে জড়িয়ে ধরেছি, অন্যদিকে শব্দ করে কান্না করছি। আরিশপা না পারছে আমাকে কিছু বলতে, আর না পারছে সেখান থেকে সরে আসতে। আরিশপা অনেক সময় ধরে এভাবে বসে আছে, তাই একটু নড়ে বসলো। তখন আমি বললাম, প্লিজ আম্মু, আমাকে ছেড়ে যেও না, আমি আবার খুব একা হয়ে যাব। প্লিজ আম্মু, আমাকে ছেড়ে যেও না। আমার কথা শুনে আরিশপা বুঝতে পারলো আমি কেন তাকে এভাবে জড়িয়ে আছি। আমি আরিশপাকে আমার মা মনে করেছি। আরিশপার কিছু বললো না, আমার মাথায় হাত বোলাতে লাগলো। একটু পরে আমি আবার ঘুমিয়ে গেলাম। জ্বরটা এখন আর নেই। ওষুধ আর মাথায় পট্টি দেওয়া দুটোই ভালো কাজ করেছে। আমার পাশে বসে আরিশপা দালানে হেলান দিয়ে রইল। হঠাৎ করে চোখ খুললো আরিশপা। বাস পড়ার শব্দ হচ্ছে। রুম অন্ধকার, হয়তো কারেন্ট চলে গেছে। পাগুলো কেমন যেন ঝিমঝিম করছে। পা সরাতে গিয়ে মনে হলো কোলে তো আমি মাথা দিয়ে ঘুমিয়ে আছি, কিন্তু কতক্ষণ ওইভাবে বসে আছি সেটা বুঝতে পারলো না।
পেটে খোঁজার জন্য নারগুলো শুকিয়ে গেছে এমনটা মনে হচ্ছে। চারপাশে খুঁজে মোবাইলটা হাতে আসলো। মোবাইলটা হাতে নিয়ে দেখলো রাত 3টে বাজে। এতক্ষণ আরিশপা বুঝতে পারলো সেও ঘুমিয়ে পড়েছিল। আমার মাথায় হাত রাখলো। জ্বর একটু একটু এখন আছে। এদিকে আরিশপার ক্ষুধা বেড়ে যাচ্ছে। সেই সকালে খেয়ে কলেজ আসছে, এরপর আর খাওয়া হয়নি তেমন। আরিশপা পাশের একটা রুমে রান্নাঘরের মতো দেখলো। আরিশপা মনে মনে সিদ্ধান্ত নিল এখন উঠে গিয়ে রান্নাঘরে গিয়ে খুঁজে দেখবে কিছু খাবার পাওয়া যায় কিনা। মোবাইলে লাইট জ্বালিয়ে আমার মাথাটা বালিশের উপর রেখে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছে আরিশপা। হঠাৎ পেছন থেকে বললাম, কোথায় যাচ্ছেন? আমার এমন হঠাৎ কথা বলায় ভয় পেয়ে গেল আরিশপা। আপনি আমার রুমে কেন? কোনো দরকার? তোমার জ্বর আসছিল, তাই ওষুধ খুঁজে খাইয়ে দিচ্ছি। ও, এখন আপনি কি রুমে যাচ্ছেন? না, রান্নাঘরের দিকে যাচ্ছি, প্রচন্ড ক্ষুধা পাইছে। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে? হুম। কয়টা বাজে এখন? রাত 3টে। আরিশপার মুখে রাত 3টের কথা শুনে আমি তাড়াহুড়ো করে উঠতে যাব, তখনই মাথা প্রচণ্ড ভারী অনুভব করলাম। তুমি শুয়ে থাকো, তোমার শরীর খারাপ। আপনি এখন আমার বাসায় আছেন? আপনার বাসায় সবাই চিন্তা করছে তো? এতটা উত্তেজিত হওয়ার দরকার নেই, আমি আম্মুকে বলে দিয়েছি। তবুও আমি একজন ছেলে, আর আমার বাসায় আপনি রাত কাটিয়েছেন, এটা যদি কেউ জানতে পারে তবে মানুষ কি বলবে? তুমি মানুষ কি বলবে সেটা ভাবো। আমি আমার কথা বলছি না, আপনার কথা বলছি। আমার কথা ভাবতে হবে না, তুমি শুয়ে থাকো। আপনার তো ক্ষুধা পাইছে, আপনি বসুন, আমি খাবার নিয়ে আসি। রান্নাঘরে খাবার রান্না করা আছে? না। তো কই থেকে খাবার নিয়ে আসবে? রান্না করব। এই শরীর নিয়ে রান্না করতে হবে না, তুমি শুধু আমায় বলো কোথায় কি আছে, আমি রান্না করে নিতে পারবো। আচ্ছা চলুন, আমি আপনার সাথে যাচ্ছি। আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো তো? আচ্ছা আসো, তবে শর্ত একটাই। সাথে নেওয়ার জন্য আবার শর্ত কি? আমি কিছু করতে বললে তবেই করবে। আমি কিছুক্ষণ আরিশপার দিকে তাকালাম। আচ্ছা, আরিশপা রান্না করছে, আমি পিছন থেকে চেয়ারে বসে বসে শুধু দেখছি আর মোবাইলে লাইট জ্বালিয়ে হাতে ধরে আছি। রান্না শেষ হতেই প্রায় ভোর হয়ে আসলো। বৃষ্টিও কমে গেছে, কিন্তু এখনও মেঘের গরম গরম আওয়াজ কমেনি। এরই মাঝে আমাদের খাওয়া শেষ হয়ে গেল। আমরা রুমে বসে আছি, আরিশপা আমার সামনে বসে আছে। হঠাৎ একটা শব্দ করে একটা বাস পড়লো। আরিশপা ভয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি কিছুটা আনইজি ফিল করছি। এর আগে কখনো কোনো মেয়ে আমার এতটা কাছে আসেনি। মেয়েদের শরীরের সাথে আমার শরীরে কোনো স্পর্শই ছিল না। এটাই আমার কোনো মেয়ের সাথে প্রথম স্পর্শ। আমি ধাক্কা দিয়ে আরিশপাকে সরিয়ে দিলাম। আরিশপা নিজেকে সামলে নিল। সরি, ইচ্ছে করে ধরিনি। আমি আজ বাস পড়া খুব ভয় পাই। বুঝতে পারছি। হুম। ভোর হয়ে গেছে, চলুন আপনাকে বাসায় দিয়ে আসি। মানে কি, আমি এই ভোরে বাসায় যাব? হ্যাঁ। তোমার মায়ের শাড়ি পরে? হ্যাঁ, পরে দিয়ে দেবেন। তুমি কি বলো তো? কেন? বাইরে বাস পড়ছে আর তুমি আমায় বাসায় যেতে বলছো? বাস পড়ছে জন্যই তো বলছি। কেন? আপনি ভয় পেয়ে আবার জড়িয়ে ধরবেন, আমার অসহ্য লাগে। এর আগে কেউ কখনো আমার এতটা কাছে আসেনি তো। তাই না? কাল যখন আমার কোমর শক্ত করে জড়িয়ে ধরেছিলে তখন আমি তো কিছু বলিনি। সারা রাত যে আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছিলে, আমি তো তখন কিছু বলিনি। আমিও এর আগে কখনো কোনো ছেলের এতটা কাছে যাইনি। আমি কিছুটা লজ্জা পেলাম। আরিশপার প্রথম আমাকে লজ্জা পেতে দেখলো। মোবাইলের লাইটের আলোয় আমার লজ্জা মাখা মুখটা আরিশপার কাছে খুব মায়াবী লাগলো। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। আমি দালানে হেলান দিয়ে ঘুমোচ্ছি। বাইরে বৃষ্টি রোদের আভা ফুটে উঠেছে। জানালা দিয়ে রোদ এসে আরিশপা চোখে পড়তে আরিশপার ঘুম ভেঙে গেল। চোখ খুলে বুঝতে পারলো আরিশপা আমার পায়ের কাছে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। আরিশপা তাড়াতাড়ি উঠে আমার জ্বর দেখলো। আমার শরীরটা আবার অনেকটা গরম হয়ে আছে। রাতে চুপচাপ বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে কেউ বুঝতে পারেনি। ভোররাতে আমাকে আরও একটা ওষুধ খাইয়ে দিয়েছিল, কিন্তু সেটা হয়তো কোনো কাজই করেনি। সেই সাথে আবার কিছু শীতল ছিল, কিন্তু আমি কাঁথা না গায়ে মুড়িয়ে ঘুমিয়ে গেছি, তাই হয়তো শীতটা করে জ্বরটা আবার বেড়ে গেছে। আরিশপা আমাকে ঠিক করে শুয়ে দিয়ে কম্বল গায়ে মুড়িয়ে দিল। কারো ফোনে কল আসছে, ভাইব্রেশন হচ্ছে, তাই শুধু শব্দ হচ্ছে এক ধরনের। আরিশপা নিজের মোবাইলটা দেখলো, না, তার মোবাইলে কল আসেনি। তাহলে নিশ্চয়ই আমার মোবাইলই ভাবলো। একটু খুঁজে মোবাইলটা আমার বালিশের কাছে পেল। আমার আব্বু ফোন দিয়েছে। হ্যাঁ আঙ্কেল বলুন। কই তুমি? সেই কখন থেকে কল দিয়ে যাচ্ছি। আমরা ঘুমিয়েছিলাম তাই বুঝতে পারিনি। পিয়াসের এখন অবস্থা কেমন? গতকাল রাতে জ্বরটা তেমন ছিল না, কিন্তু আজ সকাল থেকে আবার জ্বর উঠছে। তুমি কষ্ট করে আর কিছুক্ষণ একটু ওর পাশে থাকো, আমি প্রায় চলে এসেছি। আমার আব্বু কলটা কেটে দিল। আরিশপা আমার রুমটা এর মাঝে গুছিয়ে ফেললো।
গতকালটার ভিজে যাওয়া কাপড়গুলো রুমে শুকাতে দিছিল, সেগুলো শুকিয়েছে কিনা সেটা দেখছে আরিশপা। তখনই কলিং বেলের শব্দ কানে ভেসে আসলো। আরিশপা শিওর ছিল যেটা আমার আব্বুই, তাই দৌড়িকে দরজা খুলে দিয়ে সালাম দিল। প্রিয়াস কোথায়? আর রুমে ঘুমাচ্ছে। আমার আব্বু দৌড়ে আসলো আমার রুমে। আমি কম্বল মুড়িয়ে শুয়ে আছি। আমার পাশে বসে মাথায় হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা। আরিশপা সামনে দাঁড়িয়ে আছে। আমার বাবা আরিশপাকে বলল, তুমি সকাল থেকে কিছু খেয়েছো? না, গতকাল রাতে তো খাওয়া হয়নি, ভোরবেলা রান্না করে খাইছি। ওহ। আমার আব্বু আবার মাথা তুলে আরিশপার দিকে তাকালো। এতক্ষণ তিনি আরিশপার দিকে ভালো করে লক্ষ্যই করেননি। আমার বাবা অবাক হয়ে তাকিয়ে আছে। এই শাড়িটা তুমি কোথায় পেলে? পিয়াস দিয়েছে। পিয়াস দিয়েছে তোমায় এই শাড়িটা? হ্যাঁ। ওর মায়ের শাড়ি তো ও কাউকে হাত দিয়ে ধরতে দেয় না, আর তোমায় পরতে দিছে? আসলে গতকাল একসাথে ভিজে এখানে আসি তো, আমার জামা ভিজে গিয়েছিল আর বৃষ্টি কমছিল না যে বাসায় যাব, তাই পিয়াস এটা পরতে দিছে। তোমায় দেখতে অনেকটা পিয়াসের আম্মুর মতোই দেখাচ্ছে। আরিশপা এবার লজ্জায় মাথা নুয়ে নিল। অনেক বেলা হয়েছে, তুমি বরং এখন বাসায় যাও, তোমার আম্মু আব্বু বাসায় চিন্তা করবে। হুম। চলো, আমি তোমায় এগিয়ে দিয়ে আসি। আমি একাই যেতে পারবো, কিন্তু পিয়াসের তো জ্বর এখনো কমেনি। আমার যাওয়া কি ঠিক হবে? আমি আছি তো, ডাক্তারকে কল দিয়েছি, আসছে বুঝি। যদি হাসপাতালে নেওয়া লাগে তবে আমরা এখন ওকে নিয়ে হাসপাতালে যাব। তুমি কাল থেকে কষ্ট করছো, বাসায় যাও, রেস্ট নাও। আমার জামা তো এখনো শুকায়নি। সমস্যা নেই, তুমি এই শাড়িটা পরেই যাও, পরে পিয়াসকে দিয়ে দিও। ইচ্ছে না থাকা সত্ত্বেও আরিশপার ব্যাগ আর ভেজা কাপড়গুলো শপিং ব্যাগে নিয়ে বাসার দিকে রওনা হলো। এখন রাত। আরিশপা আমার নাম্বারে কয়েকবার কল দিল, কিন্তু ধরলাম না। একটু পরেই আমার নাম্বার থেকে কল আসলো। হ্যালো। কল দিয়েছিলেন? হ্যাঁ। কিছু বলবেন? কেমন আছো? এই তো ভালোই। কোথায় আছো এখন? হাসপাতালে নিয়ে আসছে আব্বু। ও আচ্ছা, তুমি বিশ্রাম নাও। আমি কল কেটে দিলাম। একজন নার্স এসে আমাকে ওষুধ খেয়ে দিয়ে চলে গেল। পরের দিন সকাল ঠিক 11টা বাজে। আরিশপা আমাকে দেখতে যাওয়ার জন্য হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আমার কেবিনের সামনে এসে আরিশপা দাঁড়িয়ে গেল। ভেতরে কারো কথার আওয়াজ শোনা যাচ্ছিল। আরিশপা দাঁড়িয়ে থেকে মেইলি কণ্ঠকে কথা বলছে, সেটা বোঝার চেষ্টা করছে। তুমি বৃষ্টিতে ভিজতে গেছো কেন? বাসায় যাওয়ার সময় রাস্তায় বৃষ্টি চলে আসে। তোমার জ্বর চলে আসছে, তুমি আমায় একটাবার জানাবে না? আমায় একবার ডাকলে আমি চলে আসতাম। এটার দরকার হতো না। আরিশপা বাইরে থেকে শুধু মেয়েটির কণ্ঠ শুনতে পাচ্ছে। আমি ধীরে ধীরে কথা বলছি, তাই আমার কথা আরিশপার কান পর্যন্ত আসছে না। আরিশপা এতক্ষণে বুঝতে পারলো যে এটা লামিয়ার কণ্ঠ। আরিশপা দরজা খুলে ভিতরে চলে আসলো। লামিয়া আরিশপাকে দেখে অনেকটা অবাক হয়ে বলল, তুমি এখানে? পিয়াসকে দেখতে আসছি। তুমি এখানে কেন? আমিও পিয়াসকে দেখতে আসছি। তুমি কি করে জানলে পিয়াস হাসপাতালে? আমার ভাইয়ে বলছে। আমি গতকালই আসতে চাইছিলাম, কিন্তু ভাই আসতে দেয়নি। আরিশপা লামিয়াকে ইগনোর করে আমাকে বলল, সকাল থেকে কিছু খাইছো? হাসপাতাল থেকে নাস্তা দিছিল, সেটা একটু খেয়েছি। আরিশপা ব্যাগ থেকে একটা বাটি বের করে আমার দিকে এগিয়ে দিল। এটা কি? এটাতে লুডুস রান্না করে নিয়ে এসেছি তোমার জন্য। আপনি আবার এসব করতে গেলেন কেন? কথা না বলে চুপচাপ খেয়ে নাও। আর লামিয়া, তুমি কখন বাসায় যাবে? আর কিছুক্ষণ পিয়াসের সাথে কথা বলে চলে যাব। ডাক্তার কি বললো আর কতদিন থাকতে হবে? আমি তো সুস্থ, তবু আব্বু কেন যে আমাকে এখানে আনলো? আচ্ছা তুমি খেয়ে নাও, পাশে আমার আন্টির বাসা, আমি সেখানে যাচ্ছি। তুমি ফ্রি হয়ে আমায় কল দিও। আর লামিয়া ওকে বিশ্রাম নিতে দাও, বেশিক্ষণ থেকো না, তাড়াতাড়ি বাসায় যাবে। আরিশপা কিছুক্ষণ লামিয়ার দিকে তাকিয়ে থেকেই রুম থেকে বেরিয়ে চলে গেল। আরিশপা প্রায় 1.5 ঘন্টা পর আবার হাসপাতাল আসলো। আমার বেডের দিকে উগিয়ে দিয়ে দেখলো আমার রুমে কেউ নেই। চোখ বন্ধ করে আমি শুয়ে আছি। আরিশপা ভিতরে আসলো। এতক্ষণ আরিশপার বুঝে গেছে যে আমি ঘুমিয়ে গেছি। আমার কাছে এসে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ছেলেটার মাঝে কি এমন আছে যে বারবার আমায় তার কাছে নিয়ে আসে? বুঝি না তার অসুস্থতার জন্য আমার চোখের ঘুম হারিয়ে গেল কেন? বারবার কেন তার কাছে আসতে ইচ্ছে করে এত? তবে কি আমি তার মায়ায় নিজেকে জড়িয়ে নিলাম? না না, এটা না। তবে তাকে আমার খুব ভালো লাগে। নিজের মনের খেয়ালে ঠোঁটের কোণে মুচকে হাসি চলে আসলো তার। সেই সময় আমার আব্বু রুমে চলে আসলো। আরিশপার হাত তখন আমার মাথায় রাখা ছিল। আমার আব্বুকে দেখে তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। আমার আব্বু আরিশপাকে দেখে বলল, তুমি এখানে কখন আসলে?
এই তো কিছুক্ষণ আগে। পিয়াস কি ঘুমাচ্ছে? হ্যাঁ। ও জেগে গেলে বলবে আমরা আজ বাসায় চলে যাব। বাসায় যাবেন মানে? কোন বাসায়? আমাদের বাসায়। কথাটা শুনে আরিশপার খারাপ লাগলো, কিন্তু কেন খারাপ লাগলো আরিশপার সে কারণ অজানা। কেন এখানে থাকবেন না? এখানে ওকে দেখাশোনা করার জন্য কেউ নেই যে মা, তাই বাসায় নিয়ে যাব। আমি আছি তো, আমি ওর যত্ন নিব। আরিশপার চোখ ছলছল করছে। আমার বাবার দৃষ্টি যেন সবার আগে আরিশপার চোখে গিয়ে আটকে গেল। আমার বাবা আরিশপার কাছে গিয়ে মাথায় হাত রেখে বলল, ভালোবাসো আমার পাগলটাকে? না। তাহলে চোখ ছলছল করছে কেন? জানি না। তাই? তবে বাসায় যাওয়ার কথা শুনে আমার খুব খারাপ লাগছে। ওর কাছাকাছি থাকতে চাও? ওর কাছাকাছি থাকলে আমার ভালো লাগে। যখনই ইচ্ছা হবে চলে আসো আমাদের বাসায়, আমি তোমায় ঠিকানা দিয়ে দেব। আমার বাবা চলে গেল। আরিশপা আবার আমার মাথায় হাত বোলাতে লাগলো। হঠাৎই কয়েকটা ছেলে ভিতরে আসলো। আরিশপা ছেলেগুলোকে চেনে। ছেলেগুলো আরিশপার কলেজের সিনিয়র ছিল। যখন সে 10ম শ্রেণীর ছাত্রী ছিল তখন তারা কলেজ ছেড়ে বেরিয়ে গেছে। একটা ছেলে এসে বলল, তুমি আরিফা না? হ্যাঁ। তুমি এখানে কেন? পেছন থেকে অন্য একটা ছেলে কানে কানে বলল, ওইটা আমাদের ভাবি। ওসব কি বলিস তুই? বাইরে আঙ্কেল বলল তো ভিতরে ভাইয়া গপ আছে, তাহলে ইনি সেই মেয়ে? পাশে থেকে আরেকটা ছেলে বলল, ভাইয়া ভাবি কখন ঘুমিয়েছে? আরিশপা অবাক হয়ে গেল। ছেলেগুলো আমায় ভাবি বলছে কেন? বেশ কিছুক্ষণ হলো। ভাইয়া উঠলে বলবে যে আমরা এসেছিলাম। আচ্ছা। ছেলেগুলো চলে গেল। আরিশপার আম্মু এর মাঝে কল দিয়ে একবার আমার শরীর কেমন আছে সেটা জিজ্ঞেস করলো। আরিশপা যখন তার আম্মুর সাথে কথা বলে তখন আমি জেগে যাই। আরিশপার আম্মুকে বলল, আম্মু পিয়াস জেগে গেছে, আমি রাখি এখন। এই পাগলি শোনো, হ্যাঁ। পিয়াসকে ফোনটা দাও, আমি ওর সাথে কথা বলবো। আরিশপা আমার দিকে মোবাইলটা এগিয়ে দিল। আমি অবাক হয়ে বললাম, কি? আম্মু তোমার সাথে কথা বলবে। আমি মোবাইলটা হাতে নিয়ে আরিশপার আম্মুকে সালাম দিলাম। কেমন আছো এখন? মোটামুটি আলহামদুলিল্লাহ। আপনার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ। পাগলিটা তোমায় জ্বালাচ্ছে না তো? না, বসে আছি। কাল সারা রাত ঘুমাইনি। সারা রাত বারবার আমায় এসে বলে, আম্মু আমার জন্য পিয়াসের এত কষ্ট হচ্ছে। আমি কথাটা শুনে হাসি মুখে আরিশপার দিকে তাকালাম। তেমন কিছুই না। আচ্ছা, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আমি আরিশপার দিকে মোবাইলটা এগিয়ে দিলাম। আরিশপা আর কিছু না বলে কলটা কেটে দিল। আপনি আবার কখন আসছেন? কিছুক্ষণ আগে। লামিয়া কেন আসছিল এখানে? আপনি যে জন্য আসছেন। ও কিভাবে জানলো তুমি হাসপাতালে? আমায় কল দিছিল। তোমার নাম্বার ওর কাছে গেল কি করে? আমার থেকে নিয়েছে বেশ কিছুদিন আগে। বাহ, আমি তোমার নাম্বার পেলাম গতকাল, আর লামিয়াকে বেশ কিছুদিন আগে দিয়ে রাখছো। ভালো তো। আপনি তো নাম্বার চাননি, ও চাইছিল তাই দিয়েছি। চাইলেই দিয়ে দিতে হবে? এর আগে 8 খাতাও ওকে দিয়ে দিছো। আমি তো ওনাকে দেইনি, ওনার আম্মুকে দিয়েছি। দেখো, রাগ উঠাবা না কিন্তু। এদিকে আমার আব্বু আবার আসলো। পিয়াস, আমরা এখন চলে যাব। এখনই চলে যাবেন? হ্যাঁ মা, আমি সব কথা বলে নিয়েছি ডাক্তারের সাথে। ডাক্তার ওকে ডিসচার্জ করে দিয়েছে। আরিশপাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আমাকে নিয়ে আমার আব্বু আমাদের বাসায় চলে আসে। আরিশপার খুব খারাপ লাগছে। আমি যতই দৌড়ে যাচ্ছি ততই তার কান্নার চাপ বৃদ্ধি পাচ্ছে। একটা সময় চোখের পানি আর বাদ মানল না, অজরে ঝরে পড়লো কয়েক ফোঁটা পানি। আজ প্রায় 10 দিন হচ্ছে। এর মাঝে পুরো কলেজে মোটামুটি সবার কানেই ছড়িয়ে গেছে আরিশপা আমার প্রেমিকা। যদিও সেটা আরিশপার সামনে কেউ কখনো বলেনি, কিন্তু লামি এখন আরিশপাকে এড়িয়ে চলে, যেন আরিশপা তার অনেক বড় কোনো ক্ষতি করে ফেলেছে। কোনো ছেলে এখন আরিশপার ধারে কাছেও আসে না। আরিশপা বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারে, কিন্তু এদিকে 10 দিনে আমার সাথে আরিশপার কোনো কথা হয়নি। আরিশপা যখনই কল দিছে আমার মোবাইল বন্ধই পেয়েছে। আরিশপা আমার সাথে একটু কথা বলার জন্য তীর্থের চাতকের মতো অপেক্ষা করছে, কিন্তু তার অপেক্ষার প্রহর যেন আর শেষই হয় না। আমার বাসার ঠিকানা আমার আব্বু তাকে দিয়েছিল। আরিশপা তার এই প্রশ্নের উত্তর পায় না, তবে আমাকে ছাড়া তার জীবন যেন থমকে আছে। পুরো পৃথিবীর সবকিছু গতানুগতিক ধারায় চলছে, শুধু তার জীবন ব্যতীত। আরিশপার আম্মু কিছুতেই ওকে একা যেতে দেবে না, কিন্তু আরিশপাকে যেতে হবে। 10 দিন তার কাছে 10 বছরের সমান হচ্ছে। তার বাঁচার জন্য অক্সিজেন যতটা গুরুত্বপূর্ণ, এখন আমাকেও ঠিক তার ততটাই প্রয়োজন।
অনেক কান্না করে বসেছে। ওর আম্মু রাজি হলো, তবে আরিশপার আম্মু আরিশপার সাথে যাবে। আরিশপার ব্যাগে শুধুমাত্র আমার দেওয়া আমার মায়ের শাড়িটা তুলে নিল। এরপর আরিশপা আর ওর আম্মু আমার বাসার উদ্দেশ্যে রওনা হলো। প্রায় কয়েক ঘন্টা পর আরিশপা আমাদের বাড়ির এলাকায় পৌঁছিল। গাড়ি থেকে নেমে আরিশপা বসে আছে। এরপর কোথায় যাবে সেটা ঠিক মনে করতে পারছে না। হঠাৎ কয়েকটা ছেলে আরিশপা দিকে এগিয়ে আসলো। কয়েকজন ছেলেকে একসাথে দেখে আরিশপা কিছুটা ভয় পেয়ে যায়। আশেপাশে আর কেউই নেই, তারা যদি আবার কোনো ক্ষতি করার চেষ্টা করে। তাদের মাঝে একটা ছেলে আরিশপাকে বলল, আপনাকে কি আমরা কোথাও দেখেছি? ছেলেটির এমন কথায় আরিশপা অবাক হয়ে গেল। আরিশপা ভালো করে ছেলেটির দিকে তাকিয়ে রইল। না, আরিশপার তেমন কিছু মনে পড়ছে না। সে হয়তো তাকে কোথাও দেখেনি। আমি সেটা জানি না, তবে আমি আপনাকে কোথাও দেখিনি। ও আচ্ছা, তবে আপনাকে কোথাও যেন দেখেছি মনে হচ্ছে। হবে হয়তো। আপনারা কোথায় যাবেন? আমার এক বন্ধুর বাসায়। তাহলে এখানে বসে আছেন কেন? আরিশপার আম্মু বলল, আসলে আমরা জানি বাসা এখানে, কিন্তু কোনটা বাসা সেটা জানি না। তো আপনার বন্ধুর নাম কি? পিয়াস। পিএস ভাইয়ের বন্ধু আপনি? তাই জন্য চেনা চেনা লাগছে। এর আগে আপনার কলেজে গিয়েছিলাম, তখন আপনাকে দেখেছিলাম। আমার সাথে আসুন, আমি আপনাকে পিএস ভাইয়ের বাসায় নিয়ে যাচ্ছি। ছেলেটা আরিশপা আর আরিশপার আম্মুকে সাথে নিয়ে আমার বাসার দিকে রওনা হলো। বাসার সামনে এসে ছেলেটা বলল, এটা পিয়াস ভাইয়ার বাসা, তবে এখন তো ভাইয়া বাসায় নেই, একটু পরে চলে আসবেন। কেন? পিয়াস কোথায় গেছে? প্রতিদিন বিকালে উনি যেখানে যান সেখানে গেছেন। আম্মু, তুমি বাসার ভেতরে যাও, আমি আপনার সাথে পিয়াসের কাছে যাব। ছেলেটি আরিশপার আম্মুকে বাসার ভিতরে রেখে আসলো। এরপর আরিশপাকে সাথে নিয়ে কিছু দূরে একটা কবরস্থানে আসলো। দূর থেকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, ওই যে পিএস ভাইয়া, আমরা এখানে ওখানে যাওয়া যাবে না। আপনি বরং কিছুক্ষণ অপেক্ষা করুন, ভাইয়া আসলেই আপনি ওনার সাথে বসে চলে যাবেন। আচ্ছা। ছেলেটা চলে গেল। আরিশপা দু এক পাক করে সামনে এগিয়ে যাচ্ছে। আমার কাছাকাছি আসতেই আমার কান্নার আওয়াজ তার কানে ভেসে আসলো। আমি কি যেন বলছি আর অঝরে কান্না করছি। আরিশপা আমার কাঁধে হাত রাখতে আমি চমকে গেলাম। পেছনে ফিরে তাকাতেই তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালাম। হাত দিয়ে চোখ মুছে আরিশপাকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কিভাবে? আরিশপা কিছু বলছে না, শুধু অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে। কি হলো, কিছু বলছেন না কেন? তোমার কাছে এসেছি। কেন? 10 দিন হয়ে গেছে তোমার সাথে কথা বলি না। আমার কেমন দম বন্ধ হয়ে আসছিল, তাই চলে আসলাম। কিন্তু কেন? সেটা বোঝার বয়স এখনো তোমার হয়নি। তুমি এখানে কি করো? আম্মুর সাথে কথা বলি, চলুন এখন চলে যাই। আমি আরিশপাকে নিয়ে হাঁটতে লাগলাম। একটা কথা জিজ্ঞেস করি তোমায়। হ্যাঁ বলুন। তুমি কি সবসময় এমন চাপা স্বভাবের? আমি আরিশপার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে বললাম, তুমি কি এমন জিনিস লুকাও সবার থেকে, বলো তো? আমি কিছুই লোকাই না কারো থেকে। আমার যেমন দেখছেন আমি তেমনই। আপনি একা এসেছেন? না, আম্মু সাথে আসছে। ও আচ্ছা, উনি কোথায়? তোমাদের বাসায়। তারা বাসায় আসলো। আরিশপার আম্মুর সাথে কথা বলে আমি নিজের রুমে চলে গেলাম। বাসায় যে আন্টি বড় বাসা দেখাশোনা করে, তাকে বললাম অতিথিদের যত্ন করতে। এই বলে আমি নিজের রুমে কি দরজা লক করে দিলাম। রাতে খাবার টেবিলে বসে আছি আমার আব্বু, আরিশপা আর আরিশপার আম্মু। হঠাৎ আরিশপা বলল, আঙ্কেল, পিয়াস খাবে না? ওর খাবার রুমে দিয়ে আসবে একটু পরে। কেন, ও সবার সাথে খায় না? না, ওর রুম থেকে বের হয় না। আন্টি, পিয়াসের খাবারটা আমায় দিন, আমি গিয়ে দিয়ে আসি। আমার খাবার নিয়ে আরিশপা আমার রুমের সামনে এসে দাঁড়ালো। কয়েকবার দরজায় ঠকঠক করলো। ভেতর থেকে আমার কোনো সারা শব্দ পেল না। পিয়াস, এই পিয়াস। কে? আমি। কিছু বলবেন? তোমার খাবার নিয়ে এসেছি। আমার ক্ষুধা নেই, আপনি নিয়ে যান। আর আপনি অতিথি, আপনাকে এগুলো কে দিছে? কেউ দেয়নি, আমি নিজেই নিয়ে এসেছি। আপনি চলে যান, আমি খাবো না। তুমি দরজা খোলো, আমিও খাইনি। তুমি না খেলে আমিও খাবো না। আপনি প্লিজ জিদ করবেন না, চলে যান, আমার একদম ভালো লাগছে না। তুমি যত যাই বলো, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। প্রায় 5 মিনিট হলো আমি কোনো কথা না বলে এদিকে আরিশপা জেদ ধরে দাঁড়িয়ে আছে। তুমি দরজা খুলবা না? আপনি এখনো চলে যাননি? বলেছি না আমি যাব না। আমি অন্য কোনো উপায় না পেয়ে গিয়ে দরজা খুলে দিলাম। কি সমস্যা আপনার? এভাবে জেদ ধরে আছেন কেন? তুমি খাবা না কেন? আমার খেতে ইচ্ছে করছে না। ইচ্ছা না করলেও খেতে হবে। তুমি বসো, আমি খাইয়ে দিচ্ছি। আরিশপা আমাকে খাটে বসিয়ে দিয়ে নিজের হাতে তুলে খাইয়ে দিল। প্রতিটি মানুষ চায় কেউ একজন অধিকার দেখে তার সমস্ত কাজের মাঝে বাধা সৃষ্টি করুক, তবে এটা সে তার শুধু ভালোবাসার মানুষকে থেকে আশা করে। অন্য কেউ এমনটা করলে
তা নিতান্তই বিরক্তকর একটা অবস্থার সৃষ্টি হয়। কয়েকবার খাওয়ার পর আমার চোখ থেকে আপনা আপনি পানি পড়তে শুরু করলো। আরিশপা আমার চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কান্না করছো কেন? আমি কিছু না বলে তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে গেলাম। আরিশপা হাতে ভাত নিয়ে আমার যাওয়ার দিকে তাকিয়ে রইল। এখন রাত অনেক গভীর, প্রায় 1টা বাজে। আরিশপার হঠাৎই ঘুম ভেঙে গেল। কানে অদ্ভুত একটা শব্দ আসছে। কিছু সময় ধরে বোঝার চেষ্টা করছে এটা কিসের শব্দ। অবশেষে বুঝতে বাকি রইল না যে এটা গিটারের টিউন। এত রাতে পর কে গিটার প্লে করছে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ আমার কথা মাথায় আসলো। তখন আমি ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দেই। এরপর কয়েকবার ডাকাডাকি করেছে। আরিশপা কিছু সময় দাঁড়িয়েও ছিল, কিন্তু আমি বের হয়নি। ও কি ঘুমিয়ে গেছে? একবার গিয়ে দেখে আসা উচিত। যেই ভাবা সেই কাজ। আরিশপা বিছানা ছেড়ে উঠে একটা চাদর জড়িয়ে নিল। হালকা শীতের প্রভাব শুধু রাতের বেলায় বিস্তার করে এই সময়টাতে। এরপর ধীরে ধীরে আমার রুমের দিকে এগিয়ে আসলো। দরজার সামনে দাঁড়িয়ে কয়েকবার নক করলো, কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ পেল না। দরজা একটু ধাক্কা দিতেই দরজা খুলে গেল। আরিশপা অবাক হয়ে গেল। পিয়াস দরজা লক করেনি, তাহলে কি সে এখনো ওয়াশরুমের ভেতরেই আছে? আরিশপা একটু জলদি রুমে এসে দেখলো যে আমি রুমে নেই। এবার ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ওয়াশরুমের দরজা খোলা। আরিশপার হার্টবিট কয়েক গুণে বেড়ে গেল। এত রাতে আমি গেলাম কোথায়, এটাই ভাবছিল। আরিশপা কিছুক্ষণের জন্য ভুলে গেল যে এটা আমার বাসা। আরিশপা এমন করে আমাকে খুঁজতে লাগলো যেন আমি অপরিচিত জায়গায় এসে হারিয়ে গেছি। আরিশপা ধীরে ধীরে ছাদের দিকে এগিয়ে গেল। যতটা সামনে এগিয়ে যাচ্ছে গিটারের টিউন ততই তার কাছে চলে আসছে। ছাদের দরজার সামনে আসতেই গিটারের টিউন একেবারে বন্ধ হয়ে গেল। আরিশপা ছাদে চলে আসলো। ছাদের এক কোণে আমাকে বসে থাকতে দেখে মনটায় কিছুটা স্বস্তি খুঁজে পেল। আমার পাশে গিটারটা রাখা। ও বুঝতে পারলো যে এতক্ষণ গিটারটা আমি বাজাচ্ছিলাম। আরিশপা আমার কাছে চলে আসে। আমি নিচের দিকে মুখ করে বসে আছি। আরিশপা আমার থেকে অল্প দূরে থাকা সত্ত্বেও আমি সেটা বুঝতে পারিনি। পিয়াস, আরিশপার কণ্ঠ শুনে আমি তাড়াহুড়ো করে হাতের পিঠ দিয়ে দু চোখ মুছে নিলাম। তুমি কান্না করছো? কই না তো। আপনি এত রাতে ছাদে কেন, ঘুমননি? আমি ঘুমিয়েছিলাম, তোমার গিটারের টিউন শুনে ঘুম ভেঙে গেল। তুমি এত রাতে সাথে কি করছো? সামান্য একটা টি শার্ট পরে বসে আছো, চারপাশে শীতল বাতাস বইছে, তোমার তো ঠান্ডা লেগে যাবে। এটা আমার চিরচেনা হাওয়া, আমার কোনো ক্ষতি করে না। হয়েছে, রুমে চলো। আমার এখন ভালো লাগছে না, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। আরিশপা আর কিছু বললো না, সোজা গিয়ে আমার পাশেই বসলো। আমি কিছুটা সরে বসলাম। এইদিকে চেপে আসো, চাদরের মাঝে। আপনি এখানে বসলেন কেন? আপনি রুমে গিয়ে শুয়ে পড়ুন। তুমি যতক্ষণ এখানে থাকবে আমি ঠিক ততক্ষণই এখানে থাকবো। দেখছেন সেই সেই বাতাস বইছে, আপনার ঠান্ডা লেগে যাবে। তাই বুঝি? আমার ঠান্ডা লেগে যাবে আর তোমার কিছু হবে না, তাই না? ভুলে যাচ্ছেন এটা আমার বাড়ির ছাদ। এখানে থাকা আলো বাতাস সবগুলোর সাথে আমার সুন্দর একটা ভাব আছে, তাই তারা আমার কোনো ক্ষতি করবে না। আমিও তাদের সাথে ভাব জমাবো। আপনি সবকিছুতে এমন জেদ ধরেন কেন? সব কিছুতে জেদ ধরি না তো আমি শুধু সেই বিষয়ে জেদ ধরি যে বিষয়ে তুমি আছো। কেন? জানি না, তবে তোমার সাথে থাকতে আমার ভালো লাগে। তোমার সাথে কথা না বললে আমার দম আটকে যাবার উপক্রম হয়। কিন্তু কেন? সেটাও জানি না, তবে তোমার আব্বু বলেছিল এটা তোমার প্রতি আমার ভালোবাসা। আপনি এসব বিশ্বাস করেন? হ্যাঁ, কেন? তোমার মনে তেমন কোনো অনুভূতি নেই আমার জন্য? সেটা ঠিক জানি না, তবে সত্যি কথা বলতে আমারও মাঝে মাঝে মনে হয়েছে যখন মন খারাপ ছিল আপনার সাথে কথা বললে হয়তো ভালো হয়ে যেত। তোমায় আমি বেশিরভাগ সময় মন খারাপ করে বসে থাকতেই দেখেছি, কেন বলো তো? কিন্তু আমি আপনার থেকে 3 বছরের সিনিয়র। আরিশপা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। 3 বছরের সিনিয়র মানে ঠিক বুঝতে পারলাম না। সময়গুলো ভালোই চলতো। সারাদিন এলাকায় আড্ডাবাজি করে এসে রাতে আম্মুর সাথে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়তাম। আবার সকাল থেকে আগের দিনের মতো রুটিন শুরু হয়ে যেত। সেদিন শুক্রবার ছিল, সবকিছু ছুটির দিন। সকাল 10টা থেকে 11টা হবে হয়তো। কেবল ঘুম থেকে উঠে বের হয়েছি, আম্মু আমার পছন্দের কাচ্চি বানানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কি যেন একটা শর্ট ছিল, সেটা নিয়ে আসতে আমার অনেকবার বলল। কিন্তু আমি টিভি দেখে এতটাই মগ্ন ছিলাম যে আম্মু যতবারই বলেছিল বাইরে গিয়ে নিয়ে আসতে, আমি ততবারই উত্তর দিয়েছি রাস্তার ওপাশে দোকান, গিয়ে নিয়ে আসো, আমি ব্যস্ত আছি। আম্মু আবার আমায় খুব বেশি কাজের কথা বলতো না। ডায়াবেটিক্সের রোগী ছিল, সারা বছর অসুস্থ শরীর নিয়ে বাসায় সব কাজ করতো, কিন্তু আমায় কোনোদিন কোনো কাজের জন্য বিন্দুমাত্র জোর করেনি। তো একবার বলেছে ইচ্ছে হলে করেছি, না হলেও করিনি। তবে বেশিরভাগ সময়ই শোনা না শোনার ভান ধরে বসেছিলাম। জানেন, সেই সময় যদি আমার পাগলে আম্মুটা আমায় জুতা পিটা করিয়ে কাজগুলো করে নিত, তবে হয়তো আমার বুকে এতটা বোঝা থাকতো না। সেদিন আমি টিভি দেখছি, উঠিনি। আম্মু বাইরে যাওয়ার সময় শুধু আমায় বলল,
একদম কথা শুনিস না। যেদিন আমার চোখ যারা বন্ধ হয়ে যাবে সেদিন ঠিকই তো কান্না করবি। আমি হেসে হেসে উত্তর দিয়েছিলাম, আমার আগে তোমায় কে নিয়ে যাবে আমি সেটাই দেখব। আমার কথায় আম্মু জবাব দিল, আমার সাথে কথা বলবি না। আমার কাজে একটুও সাহায্য করে না। কেন বাসার কাজগুলো কি কাজ মনে হয় না? আমি হেসে বলেছিলাম, আচ্ছা যাও, আগে কাছে রান্না করো, এরপর আর কথা বলবো না। আমি সত্যি তখন বুঝতে পারিনি আম্মু আমার উপর সত্যি সত্যি অভিমানের বোঝা চাপ দেবে। একটু পরে একটা ভাই দৌড়ে এসে বলল, রাস্তা পার হওয়ার সময় আম্মু একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়। কথাটা শুনে আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার হাত পা ধীরে ধীরে শীতল হয়ে আসতে লাগলো। দৌড়ে বাইরে আসলাম। বাইরে এসে শুনে হাসপাতালে নিয়ে গেছে। বাসা থেকে বাইকটা বের করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম। মাঝপথে একজন ফোন করে বলল, আম্মুর ব্লাড গ্রুপ কি? ব্লাড লাগবে। বিশ্বাস করতে পারবে না, মাত্র 10 মিনিটে 12 জন ব্লাড ডোনার হাসপাতালে নিয়ে আসছি। কিন্তু আম্মুর আর কারো রক্তের প্রয়োজনই হয়নি। আমি হাসপাতালে যেতেই পাগলিটা আমার সাথে অভিমানটা করে পাকাপোক্তা করে বাড়ি জমিয়েছে। আমি করে করে জ্বলছি। জানেন কেন সেদিন আম্মুর কথা শুনলাম না? একদিন একটা কথা শুনে একটু বাজার করে এনে দিলে কি এমন ক্ষতি হয়ে যেত? আমার পছন্দের রান্নাই তো করতো সে। এরপর থেকে প্রতিদিন আম্মুর কাছে গিয়ে কান্না করে করে বলেছি আমার সাথে একটু কথা বলতে। যে পাগলি মামার চোখে হালকা পানি ছলছল করতে দেখলেই দুনিয়া উল্টে দিত। কি হয়েছে, কেউ কিছু বলেছে কিনা? তার পাশাপাশি কতদিন কত বেলা কান্না করলাম, কিন্তু সে তার অভিমান নিয়েই ঘুমিয়েছে। আমায় রেখে আম্মু চলে যাওয়ার 3 বছর হলো। এখনো নিজেকেও কামনা করতে পারিনি, হয়তো কোনোদিনও পারবো না। আমার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। চোখ মুছে আরিশফার দিকে তাকালাম। মেয়েটি অজরে কান্না করছে। আমি এই প্রথম নিজে থেকে আরিশফাকে স্পর্শ করলাম। আরিশফার চোখ মুছে দিলাম। আপনি কান্না করছেন কেন? এভাবে কান্না করলে আপনার মাথা ব্যথা করবে তো। সরি, আমারই আপনাকে এসব বলা উচিত হয়নি। আমি দৌড়ে গিয়ে বোতল করে পানি নিয়ে আসলাম। ফ্রেশ হয়ে নিন। আরিশফা আমার হাত থেকে পানির বোতলটি নিয়ে মুখে পানি দিয়ে চাদরে এক কোণায় মুখ মুছল। পাশাপাশি দুজনে বসে আছি। পরিস্থিতি স্বাভাবিক, এখনো কেউ কান্না করছে না। হঠাৎ আমি বললাম, আপনাকে সেদিন আম্মু শাড়ি পরে থাকা অবস্থায় মনে হচ্ছিল আম্মু আবার আমার কাছে চলে এসেছে। আম্মু চলে যাওয়ার পর কেউ আপনার মতো এতটা কাছে সে এতটা যত্ন করেনি। আম্মুর ইচ্ছে ছিল ডাক্তার হয়ে আম্মুর চিকিৎসা করব, কিন্তু আম্মু তো অভিমান করে চলে গেল। আবার স্কুলে ভর্তি হলাম পুরোনো জীবনে সবকিছু ত্যাগ করে অন্যের আম্মুদের সেবা করব বলে। কিন্তু যখনই মনে পড়ে আমার আম্মু আমার জন্য আমার পাশে নেই, তখন নিজেকে আটকে রাখতে পারি না। সৃষ্টিকর্তা ওনাকে হয়তো এভাবেই কাছে টেনে নিতে চেয়েছিলেন, তাই এর জন্যই নিজেকে দোষ দিও না। ভোর হতে চলো, রুমে গিয়ে ঘুমাও। আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমি একটু পরে যাব। আচ্ছা। পরের দিন বিকেলে আমার বাবা একজন লোকের সাথে খুব হেসে হেসে কথা বলছে। পাশে আরিশফার আম্মু বসে আছে। আমাকে দেখে আমার আব্বু উঠে আমাকে নিয়ে আমার রুমে চলে আসলো। নিচের লোকটাকে, আরিশফার আব্বু। তোমার আর আরিশফার বিয়ের কথা বলেছি। মানে? তুমি যখন অসুস্থ ছিলে তখন তোমার জন্য মেয়েটির চোখে আমি এক আকাশ সমান ভালোবাসা দেখেছি। আর আমার বিশ্বাস তোমার মনের বোঝাটা আরিশফারই কমিয়ে দিতে পারবে। তাই ওই দিন বাসায় আসার সময় আরিশফার আম্মুর সাথে কথা বলে এসেছিলাম। কিন্তু আব্বু। এর মাঝে কিন্তু নিয়ে এসো না। তোমার মানসিক শান্তির প্রয়োজন, আর আমি বাবা হিসেবে তোমার জন্য মানসিক শান্তির ব্যবস্থা করার নিজের দায়িত্ব মনে করি। তোমার মানসিক শান্তির জায়গা শুধু আরিশফাই হতে পারবে। প্লিজ না করবে না। আমি গিয়ে ওর বাবার সাথে ফাইনাল কথা ঠিক করে আসি। আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। হাঁটতে হাঁটতে ছাদে চলে আসলাম। আরিশফা আগে থেকে ছাদে ছিল। আপনি এখানে দাঁড়িয়েছেন, নিচে কি হচ্ছে সেটা কি আপনি জানেন? কি হচ্ছে শুনে? আপনার সাথে আমার বিয়ে দেওয়ার প্ল্যান করছে। এটা তো আমি জানি। আপনি জানেন? বাধা দিবেন না। কেন বাধা দিব? আমি তো তোমায় ভালোবাসি, আর তুমিও তো বললে গতকাল আমার সাথে কথা বলতে তোমার ভালো লাগে। কিন্তু আরিশফা আমার একেবারে কাছে চলে আসলো। কোনো কিন্তু নয়, আমার বাঁচার জন্য তোমাকে দরকার, আর তুমি শুধু আমার। আমি বোকার মতো আরিশফার দিকে তাকিয়ে আছি। কি হলো? জড়িয়ে ধরো। কেন? আমি ধরতে বলেছি ধরো, আর কখনো মন খারাপ করে থাকবে না। তোমার সব কষ্টগুলো আমায় দিয়ে দিবা। আমি আরিশফাকে জড়িয়ে ধরে বললাম, দুজনের কষ্ট সুখ দুঃখ যত আছে ভাগাভাগি করে নিলেই হবে। ভালোবাসি, অনেক ভালোবাসি। ভালোবাসি, ভালোবাসা সুন্দর। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। পরবর্তী গল্পের জন্য তৈরি থাকবেন। আল্লাহ হাফিজ।